হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগের দিন আমরা সপ্তম অধ্যায়ের বেসিক আলোচনাগুলো করেছিলাম। আমরা বলেছি আজকে 7.1 নিয়ে কথা বলব। তো আমি 7.1 এর যে যতটুকু দরকার বা যা শিখা দরকার, যেটা শিখলে আমরা 7.1 এর ম্যাথগুলো নিয়ে কথা বলতে পারবো, সেটা একটু বলে তারপর আমরা 7.1 এর মধ্যে প্রবেশ করতে চাই। তো এর আগের লেকচারটা সম্পূর্ণ বেসিক ছিল, অর্থাৎ পুরো ত্রিকোণমিতির উপরে ছিল। আমরা রূপন্তি প্রকাশনীর হচ্ছে 7.1 শুরু করছি। তো লিখে রাখি 7.1। তো 7.1 করতে গিয়ে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। কিছু বলতে খুবই এখানে বেশি গুরুত্বপূর্ণ জিনিস নেই। তো আমরা ছোটকালেও পড়ে আসছি। তারপর একটু বলে দিই, আমরা এরকম কিছু ব্যাপার জানি যে সাইন, এটা জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সাইন থিটা। আমরা জানি টেন মাইনাস থিটা ইকুয়ালস হচ্ছে মাইনাস টেন থিটা। এবং আমরা কট থিটা ক্ষেত্রেও জানি সিমিলারলি এরকম হয়ে থাকে। এবং কোসেক থিটা, কোসেক থিটা, এই ক্ষেত্রেও আমাদের মাইনাস কোসেক থিটা এভাবে লেখা যায়। এই ফর্মুলাগুলো হয়। কিন্তু আমরা জানি যে কজ এবং সেকের ক্ষেত্রে মানে কজ মাইনাস থিটা এটা সবসময় প্লাস হয়ে যায়, এবং সেক মাইনাস থিটাও এটাও সবসময় কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসতে পারে যে কেন এরকম। অর্থাৎ আমি যদি বলি যে এই যে দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটার মধ্যে এবং এই দুইটার মধ্যে একটা বিশাল ভিন্নতা আছে, তাই না? তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এটা এরকম হলো কেন। সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা একটু বলতে চাই যে এটার ব্যাখ্যাটা কি। আসলে প্রমাণ তো আছেই, তারপর যদি তুমি শর্টকাট ব্যাখ্যাটা চাও সেটা হচ্ছে এরকম যে ধরো আমরা এটাও জানি। আমরা কি জানি? আমরা এটা জানি কি, এটা যদি অ্যাক্সিস হয়, ওকে, এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমরা জানি যে এই যে এখানে চারটা চতুর্ভাগ পাবো। অর্থাৎ এখানে ফার্স্ট চতুর্ভাগ বা ফার্স্ট কোঅর্ডিনেট বলা হয় এটা, এটার মধ্যে আমরা জানি ওয়াল পজিটিভ, তাই না? ওয়াল পজিটিভ, আচ্ছা। এবং এখানে হচ্ছে শুধুমাত্র সাইন, সাইন আর হচ্ছে কোসেক হচ্ছে তোমার পজিটিভ। এখানে হচ্ছে আমরা জানি টেন, টেন এবং কট হচ্ছে জাস্ট পজিটিভ। এখানের ক্ষেত্রে কি বলছে কজ, আর হচ্ছে সেক হচ্ছে জাস্ট পজিটিভ। এবার আসো এটা একটু ব্যাখ্যায়। আমি যদি এটাকে একটু সরিয়ে নিতে চাই, ওকে, এখানে রাখলাম। তাহলে এবার যদি আমাদের ব্যাখ্যাটায় আমি আসি যে তাহলে এটা কিভাবে হলো, সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে ধরো এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা, দেখো আমি এখানে একটা কথা বুঝাতে চাই যে মাইনাস থিটা, দেখো এখানে যে অ্যাঙ্গেলটা প্রত্যেকটার ক্ষেত্রে, এই বক্সের ক্ষেত্রেও এবং এই বক্সের ক্ষেত্রেও মাইনাস থিটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা মাইনাস থিটা দ্বারা অ্যাঙ্গেল, কিন্তু এটা কার দিকে বলে, এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হবে। আমি কালকে এর আগের দিন মানে কালকে বলেছি, অর্থাৎ এর আগের ক্লাসে বলেছি যে আসলে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দুইভাবে অ্যাঙ্গেলটা হতে পারে। অর্থাৎ স্থির রশ্মির সাপেক্ষে একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে, সেখানে আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবো। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে কালকে বলেছিলাম, যদি আমি বলি আহ, এরকম একটা ব্যাপার, সাপোজ এরকম একটা ব্যাপার যে এটার অ্যাঙ্গেল, সরি সুন্দর করি, এটার অ্যাঙ্গেলটা কত, এরকম যদি আমি বলতে চাই যে এটার অ্যাঙ্গেল কত, তখন তোমরা বলবা যে আমি কালকে বলছিলাম একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, সেটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণটা নিতে হবে। এখন এই কোণটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, সেটাকে আমরা বলি থিটা। যদি এরকম হতো, কিরকম, যে এটা দিক দিয়ে যাচ্ছে, তখন আমরা আহ, এটাকে আমরা থিটা বললাম, সাপোজ মনে করো যে এটাও থিটা। কিন্তু এই যে এখান থেকে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করলো, সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে অ্যাঙ্গেলটা মেজার করা হয়। কালকে আমরা কিন্তু বলে দিয়েছি যে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা মেজার করবো। কিন্তু এই অ্যাঙ্গেলটাকে, এটা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে, এটাও এটা মেজার করেছি। কিন্তু এই যে এই উপরের অ্যাঙ্গেলটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই কারণে এটা হচ্ছে পজিটিভ থিটা। আর এই ধরনের এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে না, বরং ঘড়ির কাঁটার দিকে, এই কারণে হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ আসবে। তাহলে আসলে এই যে মাইনাস দ্বারা আসলে এখানে কি বোঝাচ্ছে, বলে মাইনাস দ্বারা শুধুমাত্র বোঝাচ্ছে যে এটা আসছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে অ্যাঙ্গেল উৎপন্ন করছে, তাই না? এবার তোমরা বলো এই কোঅর্ডিনেটে, এই যে এইটা, এটা হচ্ছে তোমার ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে তোমরা বলো কে কি পজিটিভ। আমরা তো এইমাত্র দেখলাম কজ আর সেক পজিটিভ, এই কারণে এই দুটা হচ্ছে পজিটিভ হয়েছে আর এইগুলা হচ্ছে নেগেটিভ হয়েছে। বলো তো বুঝছো কিনা? আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের চ্যাপ্টারে প্রবেশ করতে চাই 7.1 এ। তারপর আমরা একটু টাইপ টাইপ করে পড়বো যাতে করে তোমাদের মনে থাকে। তাহলে আমি প্রথম টাইপটা লিখছি যে টাইপ, এখানে লিখে দিচ্ছি যে টাইপ, টাইপ 1। জাস্ট ধরো এরকম হতে পারে, টাইপ 1 এর নাম কি, যে বড় বড় হোক অ্যাঙ্গেল দেওয়া থাকবে। একটু দেখে নেই,
এখানে আমি বানান ভুল করেছি, GLE হবে। বড় বড় কোণ বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ও দেওয়া থাকবে, সেটা থেকে ক্যালকুলেটর ইউজ না করে, ইউজ না করে মান নির্ণয়। এটা হচ্ছে আমাদের টাইপ। তাহলে সেটা কিরকম দেখা যাচ্ছে, এটা কি একটু হচ্ছে না তো, যাই হোক, দাঁড়াও আমাকে একটু সময় দাও। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ 1। তো দেখি আমি এবার একটু আমাদের টাইপ 1 গুলাতে আমি একটু মডিফাইড করে দিতে চাই সুন্দর একটা। এই যে আমাদের টাইপ 1টা, তো টাইপ 1টা দিয়ে আমরা কোনো কিছু ম্যাথ করতে চাই, কি বলছি আবার বলছি, বড় বড় কোণ বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেটা থেকে ক্যালকুলেটর ইউজ না করে মান নির্ণয় করতে হবে। তো আমি একটু দেখতে চাই এই ম্যাথগুলো, টাইপ 1 এর ম্যাথগুলো। তো টাইপ 1 এর ম্যাথগুলো আমরা একটু খাতায় তুলে ফেলতে চাই, যাতে করে আমরা পারি। এবং এখানে দেখো, তুমি চাইলে ত্রিকোণমিতিতে হাজার হাজার ম্যাথ করতে পারো। হ্যাঁ, ত্রিকোণমিতির ম্যাথ দিয়ে যে কাউকে বাজানো যেতে পারে। তুমি যদি চাও যে আমি একটা সার্কিট নেট থেকে নিয়ে একটা তাকে দিব, এরপরে পরীক্ষা করতে চাই তাকে, তো সেটাও সে না পারতে পারে। এই কারণে ত্রিকোণমিতিতে আমরা আসলে সবকিছু করবো এরকম না, আমরা বাছাই করে কিছু ম্যাথ করবো যাতে করে আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এরকম থাকতে পারে, ধরো প্রথম যে ম্যাথটা আমি তোমাদেরকে দিতে চাই, এরকম থাকতে পারে। 1 নাম্বার, ধরো এরকম আছে cos 690। তোমরা বলো এটা কি একটা বড় অ্যাঙ্গেল না? অনেক বড় অ্যাঙ্গেল। তো তোমরা এটার জন্য একটা টেকনিক হচ্ছে, সব সময় চিন্তা করবা এখানে না 90 এর গুণিতক করবা। এটা যেহেতু ডিগ্রিতে আছে তাই আমরা ডিগ্রিতে মেজার করবো। আবার বলছি, এটা যেহেতু ডিগ্রিতে আছে তাই আমরা ডিগ্রিতেই সবকিছু করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমি কি করব? আবার বলছি, সব সময় চেষ্টা করবা এখানে সামথিং ইনটু 90 এই আকারে লেখার জন্য। অর্থাৎ এখানে একটা বক্স দিয়ে রাখো। এখানে কি হবে আমি জানি না। তো এই বক্সটার মধ্যে কি হবে সেটা আমি জানি না। এবার আমরা এরকম কিছু করতে চাইবো যে আমরা যেন তোমার 690 পেতে পারি তাড়াতাড়ি। তো এটা পাওয়ার জন্য আরো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি সবসময় চেষ্টা করবা ক্যালকুলেটর নিয়ে, যেহেতু ক্যালকুলেটরতে করবা না, বাট এই ক্যালকুলেশনটা করার জন্য তুমি এরকম আকারে মানে করার চেষ্টা করবা। দ্যাট ইজ, এটা কেমন ভাবে সাজাবা, আমি যদি একদম সহজ করে বলে দিই আরো, যে তুমি এখানে একটা বক্স দিয়ে ফেলবা। তারপর তুমি চাও যে সাম গুণ 90 থাকবে, অথবা এরপর প্লাস মাইনাস থিটা এই আকারে সাজানো সবসময় চেষ্টা করবা, এরকম বড় বড় অ্যাঙ্গেল গুলোকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি করব, যে এই বক্সে কত হবে বা এই থিটা কি হবে সেটা আমি কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করতে হবে হচ্ছে যে 690 কে তুমি হচ্ছে 90 দিয়ে ভাগ করবা। ভাগ করলে কত পাওয়া যায়? দেখো, 690 ভাগ হচ্ছে তোমার 90। তাহলে দেখো ওখানে আসতেছে হচ্ছে 7.666 এরকম। ধরো আমি 7.67 লিখে দিলাম। ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি যে 90 দিয়ে 90 গুণ 7 করলে, এখানে যদি আমরা দেই, দেখো তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 630। বাকি থাকে কত বলো তো? এই যে 7 নং 63 আর একটা শূন্য, 630 পাচ্ছি এই এটু থেকে। তাহলে 690 হইতে আর বাকি থাকে কত? বাকি থাকে 60। তাহলে এখানে বুঝতে পারছি এখানে আমাদের যোগ হবে, আর এবং থিটার পরিবর্তে আমরা লিখে ফেলবো 60। অর্থাৎ আমাদের কনসেপ্টটা বুঝছো? প্রত্যেকটা ম্যাথ আমরা চেষ্টা করব 90 এর গুণিতক আকারে লেখার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে কি বলছি, যদি বড় বড় অ্যাঙ্গেল থাকে তাহলে, আবার বলছি, বড় বড় অ্যাঙ্গেল থাকলে তাহলে তুমি অবশ্যই অবশ্যই সেটাকে মান নির্ণয় করতে গেলে 90 এর গুণিতক আকারে লিখতে হবে কিছু, প্লাস সামথিং সামথিং থাকবে। ওকে, তাহলে আমি সেই কাজটা করতে চাচ্ছি এবার। এবার দেখো, সেই কাজটা করা যেহেতু শেষ হয়ে গেল, এখন আমরা দেখো আমাদের একটু এই হিসাবটায় যেতে হবে, যে 7 বার 90 ডিগ্রি মানে করে ঘুরবে। অর্থাৎ যদি এইভাবে এইটা থেকে চিন্তা করো, ধরো এই যে একবার 90, একবার 90 ডিগ্রি, দুইবার 180, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, প্লাস থিটা। প্লাস থিটা মানে এখানে, এখানে দেখো এখানে cos প্লাস না, তাহলে এগুলো কিন্তু আমরা খুব সহজে জানি। যেহেতু দেখো এখানে বিজোড় দিয়ে গুণ হয়েছে, তাহলে এখানে cos আর cos থাকবে না। আচ্ছা, টাইপ 1টা সুন্দর করে লিখে দিচ্ছি আবার। এবার আমরা 7.1 এর ম্যাথ নিয়ে কথা বলতে চাই। তো তো টাইপ 1 লিখে রাখো, টাইপ 1, টাইপ 1, টাইপ 1 এ কি বলছে? উম, যে বড় বড় অ্যাঙ্গেল, বড় বড় অ্যাঙ্গেল বা কোণ দেওয়া থাকবে। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল বা কোণের কথা বলছি, সেটা ডিগ্রিতেও থাকতে পারে, রেডিয়ানেও থাকতে পারে। দেখি লিখে দিই, ডিগ্রিতেও থাকতে পারে, আবার রেডিয়ানে থাকতে পারে।
সেগুলোকে আমরা ক্যালকুলেটর ইউজ না করে মান নির্ণয় করব। ঠিক আছে? এখন টেকনিকটা কি? ঠিক আছে, ক্যালকুলেটর নির্ণয় করে মান নির্ণয় করব। আমরা টেকনিকটা কি গ্রহণ করব? তো এই জন্য সলভিং মেথড সলভিং মেথডটা হচ্ছে আমরা সব সময় আমরা সব সময়ই অ্যাঙ্গেলটাকে 90 এর গুণিতক আকারে লেখার চেষ্টা করব। লেখার চেষ্টা করব। এটা হচ্ছে ১ নাম্বার কথা। সাথে, সাথে মনে রাখবা, সাথে, সাথে মনে রাখবে ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে নিয়েই করবা। আর রেডিয়ানে থাকলে রেডিয়ানে নিয়ে কাজ করবা। ওকে, এবার আমরা এটার ম্যাথ করতে চাই। তো এক্সাম্পল এক্সাম্পল তো আমি তোমাদেরকে জানার জন্য একটু বলে রাখি যে ত্রিকোণমিতিতে চাইলে 500 600 ম্যাথ করা যায়। চাইলে অনেক বিশাল বড় বড় ম্যাথ আছে বা অনেক ম্যাথই আছে। ত্রিকোণমিতি আসলে ব্যাপারটা এরকম না। এটা দ্বারা ভালো ছাত্র খারাপ ছাত্র নির্ধারণ হয় না। ত্রিকোণমিতি আসলে যে যত বেশি বার করবে বা যে যত প্র্যাকটিস করবে সে ততবার পারবে। এটা আসলে এরকম না যে ত্রিকোণমিতি পারলো মানে সে খুব ব্রিলিয়ান্ট হয়ে গেল, হ্যাঁ? কারণ হচ্ছে এটা তুমি যত প্র্যাকটিসের উপর রাখবা তুমি তত পারবা। এই কারণে আমরা চেষ্টা করব, আমরা একদম পৃথিবীর সব ম্যাথ করাতে পারবো না। এটা আমাদের একটা লিমিটেশন। আ আমরা চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে যেগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমরা করে ফেলবো। আবার তোমাদের কাছে যদি মনে হয় যে না এগুলা থেকেও আরো গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমরা অন্য কোনো মাধ্যমে করে নিবা। তাহলে আমি আমাদের প্রশ্নটায় যেতে চাই। ধরো মনে করলো ১ম এ দিয়ে দিল cos 690 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিশাল কোণ, তাই কিনা? ৬৯০ ডিগ্রি। আমি এটাই বলছি যে টাইপ অনেকেই বলছে বড়, বড় অ্যাঙ্গেল বা কোণ দেওয়া থাকবে। এটা যেহেতু ডিগ্রিতে আছে তার মানে দেখো এখানে বলছিলাম যে মনে রাখবা সাথে, সাথে একটা কথা দিয়ে বলছিলাম যে তুমি যদি কখনো দেখতে পাও এই যে এখানে দেখো লিখছিলাম যে সাথে, 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 সাথে এই যে এখানে দেখো লেখা আছে সাথে, সাথে মনে রাখবা ডিগ্রিতে থাকলে তুমি ডিগ্রিতে নিয়ে কাজ করবা। দেখছো? এই লাইনটা দেখো। তাহলে সেই কথাটা তোমাকে এবার একটু মনে রাখতে হবে। ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে নিয়ে কাজ করতে হবে। যেহেতু ডিগ্রিতে আছে তাহলে আমরা ডিগ্রিতেই কাজ করব এবং আমি কি বলছি ১ম এ আমরা সবসময় অ্যাঙ্গেলটাকে এই যে ১ম লাইনে দেখো, ১ম লাইনে বলেছি আমরা সবসময় অ্যাঙ্গেলটাকে হচ্ছে চেষ্টা করব কি ৯০ এর গুণিতক আকারে লেখার জন্য। দেখো আমরা সবসময় চেষ্টা করব ৯০ এর গুণিতক আকারে লেখার জন্য। তাহলে আমরা সেটা করব। এটা ১ নাম্বার কথা। তাহলে আমি দেখো ৬৯০ কে আমি কিভাবে কাজ তাড়াতাড়ি পেতে পারি। তো কখনো, কখনো তুমি চাইলে এটা ক্যালকুলেটর দ্বারাও নির্ণয় করতে পারো। অর্থাৎ কিভাবে? ধরো এখানে ৬৯০ ভাগ হচ্ছে ৯০ দিব। যেহেতু আমরা ৯০ এর গুণিতক আকারে লিখতে বলতেছি, তাহলে এখানে দেখবা 7.67 আসবে। তাহলে দেখো আমি বুঝতে পারছি যে ৬৯০ কে যদি আমি পেতে চাই ৭ ইনটু ৯০ এরকম আকারে লিখে প্লাস সামথিং বা মাইনাস সামথিং আকারে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি লিখব cos দেখো এখানে যদি লিখি 7 ইনটু 90 ডিগ্রি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ৯০ এর গুণিতক আকারে লিখলাম। কত গুণিতক? বলে 7 গুণিতক। এখন দেখো এটাকে গুণ করলে কত পাই? বলে ৭ নং ৬৩ একটা শূন্য আছে ৬৩০, কিন্তু আমার অ্যাঙ্গেলটা তো দেওয়া আছে ৬৯০, তার মানে আরো আমাকে বাড়তি ৬০ ডিগ্রি এড করতে হবে। তাহলে হবে ৬৯০। বলো তো বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের টেকনিক। আচ্ছা, এরপরে আমাদের কাজটা কি? বলছে এরপরে আমাদের ছোটকালের কাজ। এটা ৮ম শ্রেণীতেও ছিল বা ১০ম শ্রেণীতে ছিল। সেটা হচ্ছে যে এখানে কত দিয়ে গুণ হইছে? ৯০ এর গুণিতকটা সেটা কত দিয়ে গুণ হইছে? 7। 7 কি জোড় না বিজোড়? বলছে বিজোড়। তাহলে বিজোড় হলে ওই এই যে গুণিতকটা তাহলে আমি এখানে সুন্দর করে লিখে দেই। একটা ভিন্ন কালি আইনা তোমাদের যেন মনে থাকে। যদিও এটা 9 এর পড়া অনেকে পারো। তারপর এখানে বলে দাও এই যে গুণিতক থাকলে এই গুণিতকটা কি জোড় না বিজোড় সেটার উপর নির্ভর করে গুণিতক এই গুণিতকটা যদি জোড় হয়, জোড় হলে জোড় আর বিজোড় হলে আলাদা আলাদা নিয়ম। ওকে? আচ্ছা, জোড় হলে এটা একটু মনে রাখবা। জোড় হলে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না সেটা আমরা বলব। আর বিজোড় হলে চেঞ্জ হবে। চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটাও আমরা বলব। হ্যাঁ? পরবর্তীতে অঙ্ক করতে, করতে শিখবো। এত মুখস্থ করার কিছু নাই।
এবার দেখো এটা যেহেতু বিজোড়, তার মানে বিজোড় হলে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? বলে কজ আর কজ থাকবে না। সবকিছু তোমরা একটা কথা মনে রাখবো, অনেকে এটা করতে গিয়ে গুলায় ফেলে। তো এখানে গুলানোর কিছু নাই, সবকিছু নির্ভর করবে এটার উপরে, এই লাইনের উপর, আর কোনো লাইনের উপর কিছু নির্ভর করবে না। বারবার বলছি, এই লাইনের উপর। আর কোথায় কি আছে এটা আমরা দেখবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ, কস, কস দেখতেছি, হ্যাঁ এবার 7 আছে, 7 হচ্ছে বিজোড়, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো চেঞ্জ হয়ে কি হবে? কজ হয়ে যাবে এবার সাইন। তাহলে এই যে চেঞ্জ হবে বলছিলাম, কসটা সাইন হয়ে যাবে, তাহলে এখানে সাইন। আমি কিন্তু এই লাইনের উপর দেখবো না, আবার বলছি, আমি যেই মাত্র এই লাইনটার উপর কোনো মতে কোনো কিছু দেখা যাবে না, কিছু দেখা যাবে না এই লাইনে, সব দেখতে হবে উপরের লাইনের উপর থেকে। তাই সাইন হবে। এরপর এখানে 60 ডিগ্রি হবে, তাহলে লিখলাম এখানে 60 ডিগ্রি। কোনটা? এই যে এই 60 ডিগ্রি এখানে চলে আসবে, এই 60 ডিগ্রি এখানে চলে আসবে, বলো তো বুঝছো কিনা? তাহলে সেটা লিখে ফেললাম, তাহলে 60 ডিগ্রি। এরপর আমাকে দেখতে হবে এর আগে, এই যে আগে প্লাস হবে না মাইনাস হবে, এই যে আগে। তাহলে দ্বিতীয় কাজ কি? প্রথম নম্বর কাজ জোড় না বিজোড় সেটা সমাপ্ত করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সাইন। সাইনটা কি হবে? এখন দেখো সবকিছু নির্ভর করবে এটার উপরে। তুমি দেখো এখন এই কোঅর্ডিনেটে যাও, 7 বার 90 ডিগ্রি করে ঘুরবা, অর্থাৎ একবার ঘুরলাম 90 ডিগ্রি, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, প্লাস প্লাস কত? 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি। এই কোঅর্ডিনেটে কজ আছে কিনা? কজ আছে কিনা? বলে আছে। ঠিক আছে, তাহলে কজ আছে যেহেতু, এই যে এখানে তো কজই আছে, সুতরাং এটা প্লাস হবে। অনেকে কি করে? এইটার উপর নির্ভর করে। অনেকে কি করে? ভুলবশত এই যে এইটার উপর দেখায় যে এখানে তো আসলে সাইন আছে, তাহলে এই ঘরে তো সাইন পজিটিভ না। না, এটার উপর কোনো কিছু নির্ভর করবে না, সব নির্ভর করবে এই উপরের বক্সের উপর। বলো তো বুঝছো কিনা? তাহলে আমাদের এটা হয়ে গেল সাইন 60 ডিগ্রি। এবার বলো সাইন 60 ডিগ্রির মান তোমরা কত জানো? আমরা জানি √3/2, তাই কিনা? তাহলে সেটা লিখে দাও, তাহলে √3/2। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা আমাদের অ্যান্সার, পারবো? আচ্ছা, এরকম বড় থাকলে সেটা নিয়ে আমরা সবসময় কাজ করে থাকবো। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা দ্বিতীয় পেজে যাই, আরেকটা এক্সাম্পল নেই। এক্সাম্পল 2। এক্সাম্পল 2, এখানে আমি অন্য একটা ভিন্ন রকম একটা নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো এরকম আছে যে কট থিটা মাইনাস 1170 ডিগ্রি এরকম আছে সাপোজ। তখন আমাদের কি হবে? এবার এবার একটু চেষ্টা করতে থাকো। এটাও কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ডিগ্রিতে দেওয়া আছে। আচ্ছা, আমি যদি চাই এটাকে একটু সুন্দর করে লিখে নেব, কারণ হচ্ছে সুন্দর করলে তো সমস্যা নেই। আমি প্রথমে চেষ্টা করব এই ডিগ্রিগুলোকে আগে লেখার জন্য, থিটার গুলোকে একটু পরে লেখার জন্য। কেন? কারণ দেখো প্রথম ম্যাথটার মতো, প্রথম ম্যাথটা হচ্ছে তোমার আদর্শ ম্যাথ। এটার দিকে তাকাই থাকবে, এই দেখো এদিকে তাকাও। প্রথমে কি ছিল? থিটা, এটাকে আমি বলছিলাম এই যে এটাকে সাম, কোনো একটা 90 এর গুণিতক থাকবে, তারপর হচ্ছে একটা থিটা থাকবে, সেই আকারে আমি সাজানোর চেষ্টা করব প্রথমে। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি এভাবে, দেখো একটা কট, কট, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা আছে, মাইনাস 1170, এরপরে মাইনাস থিটা, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো তো এই লাইন যে কথা, এটা একই কথা না? অবশ্যই একই কথা। আচ্ছা, এবার দেখো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র জানছি যে কট মাইনাস থিটা, এই পুরাটাকে এবার মনে মনে কল্পনা করো থিটা। তাহলে কট মাইনাস থিটা মানে কি? এই কিছুক্ষণ আগে যে একটা সূত্র শিখাচ্ছি, এই যে কট, কট মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, তাহলে সেটা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে লিখে দাও। এটা মানে হচ্ছে মাইনাস কট, এরপর যা আছে সেটা লিখে দাও, তাহলে 1170 মাইনাস থিটা। এরপর কথা হচ্ছে এখন আমি চেষ্টা করবো 90 এর গুণিতক আকারে লেখার জন্য। তাহলে আমি এই জন্য এই কাজটা করবো, 1170 এটাকে 90 দিয়ে ভাগ করবো, দেখবা এখানে কত পাচ্ছ। তাহলে তুমি সেইটা ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে 1170 ওভার 90 করলে দেখবে এখানে পাওয়া হচ্ছে 13। তাহলে আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে এরকম আসবে, তাহলে 13 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো এখানে কি ঘটনাটা ঘটছে। এবার দেখো সেটা কি হয়ে যাবে। এই যে কট আছে, কট দেখতে পাচ্ছ, কট, এবং এই যে গুণ আছে, আমি কিন্তু সবকিছু এখন এটা একটু মনে রাখতে হবে, আমি সবকিছু মেজার করব এইটার উপর ভিত্তি করে, এই লাইনের উপর, নিচের লাইন না, নিচের লাইন না। ঠিক আছে, এখন দুইটা কাজ বাকি আছে। এখন দেখতে হবে জোড় না বিজোড়, আর সাইনের ব্যাপারটা দেখতে হবে। সাইন মানে আমি বলছি সাইন না, বলতো এই সাইন মানে প্লাস হবে না মাইনাস হবে, এটা দেখতে হবে। ওকে, তাহলে এরকম রূপে আনার পরে যে 90 এর গুণিতক আকারে আনার পর দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে গুণিতকটা কিরকম আকারে আছে, দুই নম্বরে দেখতে হবে যে সাইন চেঞ্জ হবে কিনা। সাইন মানে হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা দেখো, এটা লিখে দিই, এই যে প্রথম কাজ গুণিতক দেখা। দ্বিতীয় কাজ এখানে লিখে দিচ্ছি, দ্বিতীয় কাজ SIGN, সাইন প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা দেখা। ওকে, এটা দেখা, আমরা সেটাতে যেতে চাই। যেহেতু এই আকারে লিখে ফেলছি গুণিতক আকারে, যে এখন দেখো 13, এটা জোড় না বিজোড় বলো? এটা হচ্ছে একটা বিজোড়, তার মানে এখানে চলে আসবে -10, যেখানে কটা ছিল সেটা 10 হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখতে চাই 13 বার ঘুরছে, 13 বার 90 ডিগ্রি ঘুরছে, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার, 10 বার, 11 বার,
12 বার, এই যে 13 বার এখানে। তারপর এখান থেকে আবার মাইনাস করছে কিছু থিটা, তার মানে এই ঘরে। তাহলে এই ঘরে কি বল? পজিটিভ, তাই কিনা? পজিটিভ, তাহলে আমরা বুঝতে পারছি এখানে শুধু আসবে থিটা, আর এখানে একটা প্লাস চিহ্ন থাকবে, তাই প্লাস মাইনাস তো মাইনাস হবে, সেহেতু বুঝতে পেরেছো কথা? তাহলে tan মাইনাস থিটা চলে আসে। আচ্ছা, এতটুকু বুঝে গেছে? তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এটা গেল ডিগ্রির ঘটনা। কিন্তু আমি তোমাকে বলছি কিন্তু যে কখনো কখনো ওই যে টাইপ 1 এ এখানে ডিগ্রি না থেকে রেডিয়ানও থাকতে পারে। তাহলে তার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3, এক্সাম্পল 3। ওকে, তাহলে এক্সাম্পল 3 তে ধরো এরকম আসলো, cot 3 পাই বাই 2 প্লাস পাই বাই 3। দেখো তো এগুলো রেডিয়ানে আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, কেমনে বুঝলাম এটা রেডিয়ানে আছে? কারণ এই যে পাই আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই কারণে। ডিগ্রিতে থাকলে তো স্পষ্ট বোঝা যাবে, এখানে ডিগ্রিতে থাকলে সো অ্যাঙ্গেলগুলো ডিগ্রিতে আছে। ওকে, তাহলে আমি কি বলছিলাম তোমাকে, সেটা রেডিয়ানে থাকুক ডিগ্রিতে থাকুক যাই থাকুক না কেন, সেটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রির গুণিতক আকারে লিখবো। যদি ডিগ্রিতে থাকে ডিগ্রিতে নিয়ে, যদি রেডিয়ানে থাকে রেডিয়ানে নিয়ে। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি, রেডিয়ানে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। তাহলে এখানে দেখো তো পাই বাই 2, আমি এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি, 3 লেখা গেল এখানে, 3 ইনটু পাই বাই 2 প্লাস পাই ওভার 3। তাহলে সেটাতে অটোমেটিক সাজানো হচ্ছে, এটা আমাকে সাজানোর দরকার নেই। কেন? কারণ এই দেখো এই যে 90 ডিগ্রি ইনটু সাম একটা নাম্বার, তা 90 এর গুণিতক আকার আছে, প্লাস একটা থিটা আছে, তাহলে সেটা সাজানো আছে অটোমেটিক। বুঝতে পেরেছো কথা? তাহলে এবার সবকিছু আমার নির্ভর করবে, বারবার বলছি, সবকিছু নির্ভর করবে এই লাইনের উপর। যখনই এরকম আকারে আসবে যে 90 এর গুণিতক প্লাস বা মাইনাস থিটা থাকবে, তখনই আমাদের দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে কি, দেখতে হবে আমাকে যে তোমার এটা জোড় না বিজোড়। তাহলে 3 কি? 3 কি বলো? 3 হচ্ছে বিজোড়। এই যে 3 হচ্ছে বিজোড়, তাহলে tan হয়ে যাবে cot। ঠিক আছে? tan হয়ে যাবে cot। আগে থিটা লিখে দিয়েছি কেন? cot। এরপরে এই যে থিটাটা চলে আসবে, পাই বাই 3 চলে আসবে। এবার আমাকে দেখতে হবে এই যে মানে প্লাস হবে সামনে নাকি মাইনাস হবে। এই যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা দেখার জন্য আমার কি কাজ? বলে আমার কাজ হচ্ছে দেখা কোথায় আছে, সে কোথায় অবস্থিত। তাহলে এখানে দেখছি 3 বার 90 ডিগ্রি করছে, তাহলে একবার, দুইবার, তিনবার। এরপরে প্লাস আবার হচ্ছে পাই বাই 3, তার মানে এখানে ধরো। তাহলে এই ঘরে কে কে পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে বলছে এই ঘরে হচ্ছে পজিটিভ হচ্ছে তোমার কজ আর সেক। এই কারণে আমরা বুঝতে পারছি কট যেহেতু এই ঘরে নাই, তাহলে এখানে একটা মাইনাস হবে। এবার বলো tan পাই বাই 3, পাই বাই 3 মানে পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে আমরা জানি যে tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে এটা পারা যাবে না? পারা যাবে না? আচ্ছা, এভাবে তাহলে টাইপ 1 আমাদের কাজগুলো করতে হবে। টাইপ 1 এর কাজগুলো এভাবে করতে হবে। ওকে, এরপর আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2, আমরা একটু সময় দিতে হবে যেহেতু বইটা খুলতে হবে। তাহলে আমাদের মান নির্ণয় শেষ। টাইপ 2, দেখো টাইপ হচ্ছে 2, সেটা কিরকম আকারে থাকবে? এটাও মান নির্ণয়, এই টাইপ 2 টাও মান নির্ণয়, কিন্তু এটা একটা বিশেষ রকমের দেখতে। আর লিখে রাখো বেশিরভাগ ক্ষেত্রে, জাস্ট টেকনিক বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এরা জোড় সংখ্যক থাকবে এবং এদের স্কয়ার থাকবে, প্রত্যেকের পাওয়ার স্কয়ার থাকবে। মনে রাখবে এদের রেজাল্ট সবসময় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অ্যান্ড প্লাস মাইনাস 3 এর মধ্যে থাকে সাধারণত। এর মধ্যে থাকে সাধারণত। আচ্ছা, 2 নাম্বার, এটার সলভিং টেকনিকটা লিখে রাখো, বা সলভিং মেথড। কোন মেথড এটা সলভ করব? তো সেটার আমি একটা সুন্দর করে নাম দিয়েছি, যে সেই নামটা এরকম আকারে লিখবা, কে কার কাছে আছে সেটা দেখে বিবেচনা করি। কে কার কাছে আছে সেটা বিবেচনা করে অঙ্ক করি। আচ্ছা, যাই হোক, এবার আমরা অঙ্কটা দেখি, তারপরে এইগুলো বুঝাচ্ছি যে টাইপ 2। তোমাদের টাইপ 1 নিয়ে কোনো কোশ্চেন নাই, টাইপ 1 নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, আমি কিন্তু এইগুলাকে একটু বেশি মানে এক্সাম্পল 1 2 3 এগুলা কিন্তু আমি একদম যে বেশি বুঝাইছি তোমাদের এরকম না। কারণ কি?
এখানে আসলে এরকম কিছু নেই। আর এই অঙ্কগুলো তোমরা আগে করে আসছো। তারপর আমি একটু চেষ্টা করেছি যে তুমি যে আগের সাথে তোমাকে মিল রাখে কাজগুলো করার জন্য। তো যাই হোক, আমি টাইপ 2 নিয়ে একটু দেখাতে চাই। যেমন টাইপ 2 এক্সাম্পল 1, এক্সাম্পল 1, এবং আমরা রূপন্তী প্রকাশনী বইগুলো করছি। বারবার বলে দিচ্ছি। আমরা টাইপ করে পড়াচ্ছি, তুমি এগুলো পড়লে আশা রাখি একটু কভার হবে। এবার ধরো এই অঙ্কগুলো এরকম থাকে, আমি বলেই দিচ্ছি এটা স্কোয়ার আকারে থাকবে, তারপর আবার মিলিয়ে দেখাবো, তোমাকে সব বলবো। সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 7, সাইন স্কোয়ার 9 পাই বাই 14। আমি কি বলছিলাম যে টাইপ 2 এটা বেশিরভাগ ক্ষেত্রে এরা জোড় সংখ্যক থাকবে। জোড় সংখ্যক কি থাকবে বলে, বেশিরভাগ ক্ষেত্রে টার্ম। এরা না লিখে লেখো টার্ম। টার্ম মানে পদ, পদ সংখ্যা, টার্ম। জোড় সংখ্যক থাকবে। দেখো তো এখানে কয়টা টার্ম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। বেশিরভাগ ক্ষেত্রে জোড় সংখ্যক থাকে। এরপর বলছি এদের প্রত্যেকের পাওয়ার স্কোয়ার থাকবে। দেখো প্রত্যেকের, এখানে নাই, এটাই দেই নাই স্কোয়ার, দেখছো? আচ্ছা, এখানে স্কোয়ার থাকবে, এটা আমি 5 পাই লিখছি, আমার হাতে লেখা বোঝা যায় না। আচ্ছা, এখানে 5 পাই ওভার হচ্ছে তোমার 14। ওকে, এরকম থাকবে। তো আমাদের সাথে মিলছে তো, এবং এদের রেজাল্ট আমি সব সময় না লিখে সবসময় কতটা লেখা উচিত না, 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 এর মধ্যে থাকে সাধারণত। বলছি যে তোমার এটার মধ্যে থাকবে, এটা বাধ্যতামূলক না, কখনো কখনো এটা নাও হতে পারে। এই যে সাধারণত দ্বারা বোঝায় যে সবসময় হবে এরকম না, তাহলে এখানে সবসময় কথাটা দেওয়া আসলে উচিত হয়নি। তারপর আমি লিখে দিলাম এখানে সাধারণতটা নেই। ঠিক আছে, তো এর মধ্যে থাকার চেষ্টা করে সাধারণত, এটা বলতে চাচ্ছি। তাহলে আমার সলভিং মেথডটা কি, বলছে কে কার কাছে আছে সেটা বিবেচনা করে ম্যাথ করি। তো এখানে কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে এটা তারা কি বুঝাইছে, সলভিং মেথড দ্বারা আসলে কি বুঝাইছে। তো তোমার এখন বুঝতে হবে না, আমি অঙ্কটা করতে করতে তুমি বুঝে যাবা সলভিং মেথডটা কি। তাহলে দেখো, এটা করার টেকনিক হচ্ছে কে কার কাছে আছে। তা তোমার জন্য আবার একটা কথা বলি, সবসময় চিন্তা করবা যে কে কার কাছে আছে বলতে আমরা অঙ্কটা করি তারপর বুঝাই। ধরো এটাকে আমি আর চেঞ্জ করতে চাই না, কেন চেঞ্জ করতে চাই না সেটাও আমি তুমি বুঝে যাবা। কারণ হচ্ছে দেখো, এটা একদম সহজ রূপে আছে, এর একটু দেখছো জটিল রূপে 5 পাই বাই 14। এখানে কতগুলো করে পাই বেশি আছে, 8টা, এখানে 9টা। তাহলে এখানে একটা আছে, একটাকে একটাই রাখতে চাই, একটাকে আর ভাগ করতে চাই না। ঠিক আছে, তাহলে এখানে এটাই রাখো, সাইন স্কোয়ার একটা পাই বাই 7, এটাকে আর ভাগ করতে চাই না। এরপর এটাকে এই যে এখানে রুলটা আমি ইউজ করব। এখানে এখানে কি বলছি, কে কার কাছে আছে। আমরা সবসময় চেষ্টা করব এই যে কে কার কাছে আছে সেটা, সেই রুলটা ফলো করতে। আমি এটা একটু হাইলাইট করতে চাই যাতে করে তুমি বুঝতে পারো কে কার কাছে আছে সেটা বিবেচনা করে বের করবো। এখন কিভাবে কাছে কিভাবে নির্ধারণ করব, এবার দেখো সেটা নির্ণয় করার টেকনিক হচ্ছে, হয় তুমি এখানে পাই প্লাস বা মাইনাস সামথিং থিটা, আবার বলছি তাহলে ইংলিশে লিখে দিচ্ছি সামথিং থিটা, অথবা পাই বাই 2 প্লাস বা মাইনাস সামথিং থিটা, এই আকারে লেখার চেষ্টা করবা। এখন আমি এটা দিয়ে লিখবো না এটা দিয়ে লিখবো সেটা বাছাই করবো হচ্ছে আমি কে কার কাছে আছে এটা দিয়ে। দেখো আমি যদি বলি, এখানে চেষ্টা করো, এখানে যদি আমি লিখি সাপোজ পাই বাই 2, আসলে নিচে সবসময় এই যে এখানে কত আছে 14 না, 1 টু দি পাওয়ার 14 লিখবা। সরি, 1 টু দি পাওয়ার বলছি কেন, 1 ওভার 14। ঠিক আছে, এবার দেখো তো তুমি যদি এটাকে গুণ করো, এই যে পাই বাই 2 মানে কি, এখানে আসলে এটাকে যদি লসাগু নিতা তাহলে 14, তাহলে এখানে থাকতো কত, এখানে থাকতো কত 7 পাই। ফার্স্ট পার্টে কত থাকতো 7 পাই, বুঝছো কিনা? এবার বলো 7 পাই কি 5 পাইয়ের কাছাকাছি কিনা? অর্থাৎ কেউ যদি বলে যে আমি এভাবে নেব, কেন আমি এটা নেব না, এইটা এটা আমি এভাবে নিয়ে কাজ করতে চাই, কেউ বললো না কেন আপনি এমনি নিলেন না, এটা যদি কেউ বলে, তখন আমি বলবো এই যে আমি বারবার বলছি এই টার্মে দেখবা কত রেজাল্ট আসে। দেখো তো লসাগু নিলে এখানের ক্ষেত্রে আসে হচ্ছে 7 পাই, আমার সাথে একমত। আর এখানের ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার 14 পাই। এবার বলো 7 পাই কি 5 পাইয়ের কাছাকাছি, নাকি 14 পাই 5 পাইয়ের কাছাকাছি? তোমরা অবশ্যই বলবা 7 পাই, এই কারণে আমি এইটা নিয়ে কাজ করব। বলো তো বুঝছো কিনা? সব সময় চেষ্টা করব একটা ব্যাপারকে, ওই অ্যাঙ্গেলটাকে পাই বাই 2 প্লাস মাইনাস সামথিং থিটা অথবা পাই প্লাস মাইনাস সামথিং থিটা এই রূপে লেখার জন্য। এরপরে লসাগু নিয়ে দেখবো আমরা ওই এই যে উপরে যে থাকবে, এখানে যে উপরে থাকবে তার কাছাকাছি কি আছে তাকে নিয়ে অঙ্কটা কাজ করবো। বলো তো বুঝছো কিনা, বুঝাইতে পারছি কিনা? আমি আর কয়েকটা অঙ্ক করলে তুমি বুঝে যাবা। যাই হোক, এটা দিয়ে করি, শুরু করি। তো আমি একটু মুছে দিতে চাই, বিশৃঙ্খলা লাগে। তাহলে এটা দিয়ে আমরা আসলে কাজ করতে চাই। ঠিক আছে, ওকে, তাহলে আমি এই ম্যাট একটু সরাই নেই, না হলে আমার জায়গায় স্পেস পাচ্ছি না। ওকে, তাহলে এটাকে আমি কেমন লেখার চেষ্টা করব, বলছি এটাকে লিখবো পাই বাই 2, আর এখানে পাচ্ছি হচ্ছে আগে আগে লিখবো না, এখানে 1 বাই 14 দিব। কেন এই রূপে লিখলাম, পাই লিখলাম না কেন, কারণ হচ্ছে দেখো এইটার মানে হচ্ছে আসলে 7 পাই, 7 পাই 5 পাইয়ের কাছাকাছি, এই কারণে এইভাবে লিখবো। ঠিক আছে, ওকে। এরপরে তুমি বলো এটাকে যদি লসাগু নিতাম,
14 আর এখানে থাকতো 7 পাই, তাহলে আমার 5 পাই হতে গেলে, যে এটা হতে গেলে আমার কি লাগবে, আর 2টা পাই বিয়োগ করতে হবে। এই কারণে এখানে আমরা লিখবো 2 পাই। বলো তো বুঝছো কিনা, বুঝাইতে পারছি কিনা? ওকে, এর পরের টার্মে আমাকে যেতে হবে। দেখো সাইন স্কয়ার, এবার আমি প্রথমের দিকে আমি টেস্ট করতে চাই, পাই বাই 2 দিয়ে দিব, তারপরে এখানে দিব 1/7। দেখো লসাগু নিলে কত হয়, 14 নিলাম লসাগু, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 7 পাই। ঠিক আছে, এই টার্মটা মনে করো 7 পাই। আচ্ছা, পরেরটা যদি আমি পাই বাই 2 নিয়ে পাই লিখতাম, পাই লিখতাম, তখন কি আসতো, তখন কি আসতো? হুম, দেখো আবার 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 এবার একটু করতে চাই। 7 নিতে দেওয়া, 7, হ্যাঁ 7 দেওয়া। এবার দেখো আমি যদি এভাবে লিখতাম, এবার যদি লিখতাম, এখানে আসলে বোঝাচ্ছে 7 পাই, তাই না? এই যে গুণ করলে 7 পাই, আর এখানে থাকতো, দেখো আমার তাহলে আমি দুটো দিয়ে করতে পারি, তাই কিনা? 7 পাই থেকে 8 পাইও কাছে, ওইটাও কাছে, তাই না? বুঝতে পেরেছো কথা আমার? তাহলে আমি এরকম করতে পারি, তাহলে এই ভগ্নাংশ রাখবো না, দুটো দিয়ে করলে যখন দেখবো যে ভগ্নাংশ থাকে, যখন দেখো দুটোই কিন্তু দেখো আমি আবার বলছি, প্রথমে আমি পাই বাই 2 এবার 1/7 নেব, পরে পরেরটার ক্ষেত্রে পাই 1/7 নেব। এবার আমি এখানে লসাগু, লসাগু করলে এখানে কত পাই, 14 নিলাম, তাহলে এখানে 7 পাই, আর এখানে পাবো হচ্ছে ধরো সামথিং 2। তাহলে দেখো দিন শেষে আমি যদি এখানে প্লাস নিয়ে ফেলতাম, দেখো এটা দিয়ে কি হতো, তাহলে কোনো মতে কি হতো কিনা আমি একটু দেখতে চাই। যদিও এখানে আমরা 7 পাই পেতাম, দেখো এখানে আমরা 7 পাই পাই, কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমাকে যেন এইটা পাইতে পারি, আমি এটা এটা পাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে তো এখানে এই যে এটা আসতেছে না, এখানে তো 14 চলে আসে, তাহলে এটা দিয়ে হবে না, এটা দিয়ে করবো না। তাহলে আমি এটা দিয়ে যাচ্ছি, কেন এটা দিয়ে করছি, এর কারণ হচ্ছে দেখো 7 পাই লসাগু দিলে 7, আর এখানে যা ইচ্ছা আমার প্লাস লাগবে না মাইনাস লাগবে সেটা আমাদের উপর নির্ভর করবে, এখানে যদি প্লাস দেই এখানে প্লাস একটা পাই আসবে, তাহলে এখানে একটা পাই। কেন এরকম দিয়ে করলাম, দেখো এখানে এই যে এটার সাথে 7 গুণ করলে 7 পাই, যেটা 8 পাইয়ের কাছাকাছি, সাথে সাথে মনে রাখতে হবে নিচের ব্যাপারটা যেন পরিবর্তন না হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাইলাম, এখানে আমি এটাকে লিখবো পাই প্লাস 1/7। এটা জাস্ট হচ্ছে তুমি করতে করতে ভুলে যাবো, এখন অন না এখানে, সরি এখানে হচ্ছে পাই। আচ্ছা পাই, পরেরটা আমি কি করলে, দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার তুমি এখন বুঝে যাবা, এখানে যদি আমি পাই বাই 2 দেই তার মানে হচ্ছে 7 পাই, আর যদি পাই দিতাম তার মানে পাইতাম 14 পাই, 14 পাই তো 9 পাইয়ের কাছে না, 7 পাই আর 9 পাইয়ের কাছে, তাকে বুঝাই। আবার দেখাই ক্যালকুলেশনটা, ব্যাপারটা এরকম, পাই বাই 2 1/14। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমি 14 লসাগু নিতাম, তাহলে এখানে পাইতাম কত, 7 পাই, তাই না? এই যে প্রথম টার্মের ক্ষেত্রে 7 পাই, এখন আর আর ক্যালকুলেশন করবো না, পরেরটা যদি আমি পাই 1/14 দিতাম, এবার যদি 14 লসাগু থাকতো, তাহলে এখানে পাইতাম কত, 14 পাই। এবার তুমি বলো 7 পাই কি 9 পাইয়ের কাছাকাছি, নাকি 14 পাই 9 পাইয়ের কাছাকাছি? 7 পাই, তার মানে আমি এটা দিয়ে কাজ করবো। বলো তো বুঝছো কিনা, বুঝছো কিনা? আচ্ছা, এই কারণে তাহলে এখানে করে দাও, এখানে পাই বাই 2 আসবে, আমরা বুঝতে পেরেছি। এরপর এখানে আসবে তাহলে কত, 1/14। দেখো এখানে যদি 7 পাই থাকে আর 2টা পাই লাগবে, তাহলে এখানে 2টা পাই যোগ করতে হবে। ওকে, আমি কি কথা বুঝতে পারছি, কাছাকাছি রুলটা ব্যাপারটা কি? এই যে এটার ক্ষেত্রে আবার বলছি, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা একটু বুঝতে নাও পারো, সেটা হচ্ছে এটা দুটার ক্ষেত্রে হচ্ছে মনে হচ্ছে, কিন্তু নিচে কিন্তু পাল্টাই যাচ্ছে। যেমন তুমি যদি এরকম নিতা, সাপোজ এই হিসাব করা দরকার নেই, এখানে যদি নিতা পাই, দেখো এটার ক্ষেত্রে কিন্তু নিচে 7ই থাকছে, কিন্তু এরকম যদি নিতা, তখন কিন্তু এখানে লসাগু 14 চলে আসতেছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, এটা এই কারণে আমি এটা নিয়ে কাজ করছি। যদিও দুই ক্ষেত্রেই এখানেও আসবে হচ্ছে 7 পাই, এই ক্ষেত্রেও আসবে 7 পাই, তাহলে আমি বলতে পারো যে 7 পাই তো 8 পাইয়ের কাছাকাছি, আমি কিন্তু এই টার্মের জন্য বলতেছি দুইটার ক্ষেত্রেই। তারপর কেন আমি এটা দিয়ে করলাম না, এর কারণ হচ্ছে যেখানে যেন 7 থাকে আবার নিচে। ওকে, ঠিক আছে, এবার আমরা বাকি ক্যালকুলেশন করবো। আচ্ছা, প্রথম ম্যাথটা এই কারণে একটু তোমাদের এরকম দেরি হবে, কিন্তু তুমি যখন করতে থাকবা তখন তুমি পারে যাবে। তাহলে এখানে সাইন স্কোয়ার পাই বাই 7, পরেরটা থাকবে দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, কিন্তু এই যে দেখো এটা কি আছে আমাদের, এই যে টাইপ 1 এর মধ্যে পড়ে গেছে না, দেখো তো এই ব্যাপারটা, এই যে এই ব্যাপারটা কি একদম টাইপ 1 এর মধ্যে পড়ে যায় না? তোমরাই বলো কেন। দেখো সাম 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা আকারে আছে, আমি যদি এটাকে সুন্দর করে সাজাই লিখি, দেখো তো সাইন স্কোয়ার 1 প্লাস পাই বাই 2, একই তো কথা, 14। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদেরকে বলছিলাম যে এটাকে কি লেখা যায়, যদি বিজোড় হয় সবকিছু এই লাইনের উপর নির্ভর করবে, যদি বিজোড় হয় তখন সাইন কজ হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার আসবে, এরপরে এইটা থাকবে, এই থিটাটা এখানে নিয়ে আসবে, প্লাস না মাইনাস ওইটা আমার দেখার ব্যাপার না, এখানে 2 পাই বাই 14। এখন এই সামনে প্লাস হবে না মাইনাস হবে, সেটা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, এখন এখানে যেহেতু দেখো স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে তো আর কখনো নেগেটিভ হবে না, তাহলে তুমি আর ওইটা দেখতে না গেলেও হবে। বলো তো বুঝছো কিনা, কথা কি বুঝতে পারছো কিনা?
সবসময় স্কোয়ার থাকলে অটোমেটিক সবসময় প্লাস দিয়ে দিবা। আচ্ছা, আশা রাখি তুমি বুঝতে পেরেছো। না বুঝলে তো আবার তুমি আমাকে বলতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি পরবর্তীতে আবার রিপিট করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা হয়ে যাবে cos স্কয়ার 2 পাই 2 পাই বাই 14। তাহলে এটাকে আমি একটু মডিফাই করে লিখতে চাই, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে পাই বাই 7। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটায় যাও। পরবর্তীটায় কি লিখতে পারি? দেখো সাইন, এখানে যেহেতু জোড় সংখ্যা আছে, মানে হচ্ছে পাই মানে 180, মানে 2 ইনটু 90, ঠিক না? তাহলে এখানে জোড় সংখ্যা দিয়ে গুণ আছে, এই কারণে এটা আর চেঞ্জ হবে না। আর আমাদের বলছিলাম স্কয়ার আছে বিধায় প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দিয়ে দাও, এখানে সাইন স্কয়ারই থাকবে আর পাই বাই 7ই থাকবে পরবর্তীটায়। এখানে দেখো, এখানে কিন্তু 1 গুণ 90 অর্থাৎ বিজোড় সংখ্যা দ্বারা গুণ, অর্থাৎ সাইন আর সাইন থাকবে না, সেটা চলে যাবে কজে। ওকে, তাহলে এখানে লিখবো cos স্কয়ার, এটা দিয়ে 2 দিয়ে 14 কে কাটলে আছে পাই বাই 7। বলো তো বুঝছো কিনা? কেন? আর এটা স্কয়ার থাকলে আর আমাকে একটা কাজ থেকে একটু মুক্তি দেয়, সেটা হচ্ছে ওই যে কোন কোয়ান্টিটি আছে এটা দেখে বিবেচনা করা লাগবে না, কারণ স্কয়ার আমরা জানি নেগেটিভকেও পজিটিভ করে দেয়। বুঝতে পেরেছো কথা? এই কারণে এটা আর দেখতে হচ্ছে না। তাহলে এখান থেকে বলো আমি কি লিখতে পারি? সাইন স্কয়ার পাই বাই 7 আছে, আবার cos স্কয়ার পাই বাই 7। এই যে ব্যাপারটা, এটা থেকে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মানে কি? মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে, সরি চলে গেছে কোথায় যেন, এখান থেকে দেখো, ওকে ওকে, আচ্ছা এই যে দুইটা জোড়া, এটা থেকে আমরা লিখতে পারি এটা মান হচ্ছে 1। আরেকটা জোড়া আছে এইটা, সেটা থেকে আমরা লিখতে পারি এটার মান 1। তাহলে রেজাল্টটা কত আসলো? রেজাল্ট আসলো হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তোমাদেরকে আমি বলছিলাম যে এই কয়টার মধ্যে রেজাল্ট থাকে এদের, কত 0 থেকে প্লাস প্লাস 1 অথবা মাইনাস 1, প্লাস 2 অথবা মাইনাস 2, প্লাস 3 অথবা মাইনাস 3। তাই দেখো এটা রেজাল্ট কিন্তু এরকম আসছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই, তাহলে তোমরা বুঝতে পারবা কে কার কাছাকাছি রুলটা। এক্সাম্পল 2, ওকে, আমরা করতে চাই। এবার এবার মনে করো একটু ভিন্ন অঙ্কের একটা ম্যাথ দেই। সাইন স্কয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 8 cos স্কয়ার 37 বাই 18, এখানে অবশ্যই একটা পাই আছে, পরে cos স্কয়ার 3 পাই বাই 8, এরকম ব্যাপার আছে। ওকে, তাহলে আমরা এই কাজটা করতে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু একটা পাই নামক কিছুই নাই। এখানে সবকিছুর সাথে দেখো 17 পাই, তারপরে 5টা পাই, তারপরে এখানে 37টা পাই, এখানে 3টা পাই। তার মানে এই দেখো আগেরটা যে একটা পাই ছিল সেটাকে আর মডিফাই করিনি, দেখছো এটা কিভাবে রেখে দিচ্ছি। তার মানে এবার কাউকে রাখতে পারছি না, সবাইকে আমাকে একটু ভেঙে দিতে হবে। এবার ভেঙে দেওয়ার নিয়ম কি বলছি? নিয়মটা হচ্ছে এই যে সাইন স্কয়ারের জায়গায় সাইন স্কয়ার দিবা। ভেঙে যাওয়ার নিয়ম হচ্ছে যে কে কার কাছাকাছি সেটা দিয়ে নির্ণয় করবো, অর্থাৎ পাই বাই 2 নিব একবার, এখানে দিব আমরা হচ্ছে 1 বাই 18। তাহলে এটাতে আমরা যদি করি 18, এখানে 9 পাই থাকে, তাই না? এই যে এটা দিয়ে করলে লসাগু দিলে 9 পাই। আচ্ছা, পরেরটা যদি পাই দিয়ে করতাম, তাহলে এখানে যদি আবার 1 বাই 18 দিতাম, তাহলে এখানে পাইতাম 18 পাই। তাই কিনা বলো তো? এবার বলো তোমরা যে 18 পাই কি এই 17 পাইয়ের কাছাকাছি, নাকি 9 পাই 17 পাইয়ের কাছাকাছি? তোমরা নিশ্চয়ই বলবা যে 18 পাই 17 পাইয়ের কাছাকাছি। এই কারণে আমি এইটা দিয়ে করব। আচ্ছা, তাহলে কাছাকাছি রুলটা বুঝতে পেরেছো? এখানে থাকবে পাই, এরপরে প্লাস বা মাইনাস তুমি আগে দিবা না, আগে মাইনাস দিলে সেটাকে তো প্লাস বানানো যায়, এই কারণে মাইনাস দিবা আগে, তারপর 1 বাই 18। এখন তুমি এটার সাথে মিলানোর জন্য করবা, যদি এই যে এটার সাথে মিলাবা যে 18 দিলাম, তাহলে 18 পাই, একটা পাই বিয়োগ লাগে, তার মানে এখানে বিয়োগ চিহ্নই হবে, তাহলে এখানে একটা পাই দিয়ে দিবা। বলো তো বুঝছো কিনা? এটা হচ্ছে নিয়ম, এভাবে করবা। এরপরেরটা বলো কি লেখা যায়? সাইন স্কয়ার, এখন দেখো এটাকে আবার বলছি কি নিয়মে করতে হবে, পাই বাই 2 1 বাই 8। তাহলে এখানে যদি করি 8 থাকে, তাহলে এখানে 4 পাই। দেখো এই যে একটা আরেকটা যদি করতাম এরকম, এখানে পাইতাম 8 পাই লসাগু নিলে, তাই না? তাহলে বলো 8 পাই কি 5 পাই এর কাছাকাছি, নাকি 4 পাই 5 পাই এর কাছাকাছি? তাহলে 4 পাই, তাহলে এখানে লিখবো পাই বাই 2, আগে মাইনাস দিব, তারপর যা লাগে সেটা দিব। এবার দেখো এখান থেকে করলে 4 পাই, কিন্তু আমাকে লাগবে 5 পাই বানানো, তাই কারণে এখানে একটা প্লাস হবে, তাহলে প্লাস আর এখানে একটা পাই দেবো। বলো তো বুঝছো কিনা? এরকম নিয়মে আমরা করতে পারবো বাকিগুলো। এরপরেরটা বলো cos স্কয়ার, তাহলে বাকিগুলো তোমরা জানো, বাকিগুলো এখন আমরা করে দিতে পারি। দেখো এখানে একটা কথা শোনো, আমি যদি এটাকে লিখি যে পাই প্লাস 1 ওভার 18 অথবা পাই বাই 2 প্লাস 1 ওভার 18, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি করা যায়? এটা 18 আর এখানে হচ্ছে 18 পাই পাই, আর এখানে যদি করি এটা 18, এখানে পাই 9 পাই। এবার দেখো 18 পাই কি তোমার 37 পাইয়ের কাছাকাছি, নাকি 9 পাই 37 পাইয়ের কাছাকাছি? তুমি বলতে পারো 18 পাই, তাহলে এটা দিয়ে হবে। বুঝতে পেরেছো? তার সাথে যদি আমি একটু চালাকি করি, এখানে একটা 2 গুণ দিয়ে দিই, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত পাই যায় দেখো, তাহলে পাই যাচ্ছে 36 পাই। তাহলে 36 পাই আর 37 পাই আরো বেশি কাছাকাছি। তাহলে বলছি না যে যত বেশি কাছাকাছি সেটাকে নিব। তাহলে এই কারণে এটাকে শুধু পাই না লিখে এখানে একটা 2 পাই দিয়ে দিলাম। তাতে করে আমাদের কি হবে, এই যে 1 বাই 18, এবার যদি তুমি লসাগু নিতা, তাহলে দেখো এখানে পাই 36 পাই, তাহলে আরো একটা পাই লাগে, এই কারণে এখানে একটা পাই দিব। বলো তো বুঝছো কিনা ব্যাপারটা?
তাহলে আমি তোমাদেরকে যে নিয়মটা বলছি সেটা হচ্ছে পাই বাই 2 প্লাস মাইনাস সামথিং থিটা, আর এখানে পাই প্লাস মাইনাস সামথিং থিটা, তার সামনে কিছু কিছু গুণ হতে পারে কখনো কখনো, হ্যাঁ, সেটা তোমার ম্যাথের প্রবলেমের উপর নির্ভর করবে। এইমাত্র দেখলাম, আমি সহজ করে নিলাম, তো এগুলো করতে করতে হচ্ছে তুমি বুঝে যাবা। এটা গেল। এরপরেরটা, পরেরটাকে কি লেখা যায় দেখো তো। আমি করতে চাই পাই বাই 2, আমি আসলে এভাবেই করি। আরেকটা হচ্ছে পাই দিয়ে করব। তো দেখো পাই বাই 2 করলে এখানে থাকবে হচ্ছে 4 পাই, আর এটা দিয়ে করলে আসবে 8 পাই, তাই না? এটা দিয়ে এটা করলে তো দেখো 4 পাই 3 পাই এর কাছাকাছি, তার মানে আমরা বুঝতে পারছি এখানে আসবে cos স্কয়ার পাই বাই 2 1/8। শেষ, এগুলো মুছে দিলাম। 1/8 না, সরি, ওখানে আরো কিছু হবে। তাহলে এখানে লাগবে কত? দেখো এখানে 4 পাই, তার মানে একটা পাই বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিছি, ঠিক আছে, এখানে পাই বাই 8। এবার এখানে ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা কম, যেহেতু স্কয়ার আছে, সামনে প্লাস হবে না মাইনাস হবে এটা দেখার কোনো ধরনের ওয়ে নাই, দেখার দরকার নাই, সেটা হচ্ছে সব প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে শুধু আসবে, দেখতে হবে জোর না বিজোড়। দেখো এখানে পাই, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180 মানে হচ্ছে 2 × 90, তার মানে জোর, সাইন সাইনই থাকবে, সাইন স্কয়ার পাই বাই 18। পরবর্তীটায় 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 যেতে হবে, পরবর্তীটা যেতে হবে। দেখো এটা, দেখো এটা কিন্তু 1 × 90, এখানে কিন্তু 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90, তার মানে এটা cos হয়ে যাবে, sin cos হয়ে যাবে এখানে পাই বাই 8। ওকে, পরবর্তীটায় এটা দেখো 2 পাই মানে 360, এটা জোর, 4 গুণ 90 ডিগ্রি মানে 360, তার মানে জোরে আছে, জোরে থাকলে যা আছে তাই হবে, তাহলে cos স্কয়ার পাই বাই 18 হবে। পরবর্তীটায় দেখো এখানে আছে বিজোড়, কারণ হচ্ছে পাই বাই 2, তাহলে বিজোড় হলে cos আর cos থাকবে না, সেটা sin হয়ে যাবে, sin। এবার দেখো এখানে থাকবে তাহলে পাই বাই 8, একটা স্কয়ার আছে অবশ্যই। এখন তুমি মাঝে মাঝে একটু এটা একটু খেয়াল করতে পারো, সেটা হচ্ছে আমরা যে বলি যে তোমার স্কয়ার থাকলে সেটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এটা কেন বলি সেটা সেটা কেন বলি একটু বলে দিই। তোমার মনে করো আহ, আমরা কিন্তু এই ব্যাপারটা জানি, সাপোজ সাইন স্কয়ার থিটা, এটা সমান কিন্তু সাইন, মনে করো থিটা হোল স্কয়ার, এরকম না? এখন কোন ক্রমে যদি ধরো যে এখানে তো আমরা জানি সাইন পজিটিভ, এখানে কিন্তু এখানে চলে আসে, তার মানে এটা মাইনাস না, তার মানে তুমি দিয়ে দিলে একটা মাইনাস সাপোজ, তাহলে আমরা জানি স্কয়ার করলে কি হয়, যে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এই কারণে আমরা ওই সাইনটা দেখতে যাই না। ওকে, এটা একটু মনে রাখতে হবে, তাহলে এটা একটু মনে রাখবে, কারণ আর সাইন দেখতে হবে না স্কয়ার থাকলে কেবলমাত্র। তাহলে আবার এখানে দেখো, এখানে রেজাল্টটা কি পাচ্ছি আমি, দেখো যে সাইন স্কয়ার থিটা, আচ্ছা একটু একটু দেখো, এই যে এটাকে লিখি যদি আমি সাইন স্কয়ার থিটা, মানে পাই বাই 18, এখানে দেখো আমি একটা পাচ্ছি কজ স্কয়ার থিটা, এখানেও একটা পাচ্ছি কজ স্কয়ার থিটা। ওকে, আমার কাজ করছে না কেন দেখি একটু। আচ্ছা, কজ স্কয়ার থিটা। এবার আরেকটা দেখো, তাহলে এটা মানে হচ্ছে 1, আবার এখানে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা পাচ্ছি, তাই না? এই যে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তার মানে এটা রেজাল্ট কত আসবে? বলে এটা রেজাল্ট হবে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 2। তো দেখতে পাচ্ছ এটা রেজাল্ট গুলো, তাহলে আমরা এই টাইপটা পারবো না, টাইপ 2, তাহলে এটা টাইপ 2 গেল। আমরা পরবর্তী টাইপে চলে যাই। ওকে, পরবর্তী টাইপ আমরা একটু চলে যাচ্ছি। পরবর্তী টাইপ হচ্ছে টাইপ 3। আচ্ছা, একটু আমাকে সময় দিতে হবে, বইটা আমি খুলে নেই আবার। এটা টাইপ 3, আমি একটু লিখে দিচ্ছি এভাবেই। দেখো আসলে এটা এটা এক ধরনের সিরিজের ন্যায়, সিরিজ মানে ধারা। ওকে, সিরিজ যে ন্যায়, সিরিজ বলতে আমি বুঝাচ্ছি ধারা, তোমরা পড়ে যাচ্ছ অনুক্রম এর ন্যায়। তো এগুলো করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়। কি কি সূত্র প্রয়োজন হয়? তো ছোটকালের সূত্রগুলো প্রয়োজন হয়। সূত্র প্রয়োজন হয়, তো সূত্রগুলো কি কি লিখে রাখো। ফর্মুলা 1, এক নম্বর ফর্মুলা হচ্ছে তোমার টার্ম সংখ্যা বা পদ সংখ্যা, আমি ইংরেজিতে লিখি, বাংলা লিখে দিচ্ছি, টার্ম সংখ্যা বা পদ সংখ্যা, সেটা আমি যদি মনে করি n নির্ণয় করি, সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে শেষ পদ
মাইনাস আদিপদ ডিভাইডেড বাই ডিফারেন্স বা পার্থক্য বা ব্যবধান, আমি সবই লিখে দিচ্ছি, তোমরা যেটা বলে খুশি হও, ডিফারেন্স বা পার্থক্য বা টার্মের টার্মের ব্যবধান প্লাস একটা ওয়ান, এই সূত্রটার প্রয়োজন হতে পারে এই অঙ্কগুলো করতে গেলে। আমরা দেখে তারপর কথা বলবো। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে আরেকটা ফর্মুলা বের করতে হয়, সেটা হচ্ছে এনতম টার্ম বা এনতম পদ, নট পদ সংখ্যা, পদ সংখ্যা তো বলেই ফেললাম, ফর্মুলা 2, এটাও প্রয়োজন হতে পারে মাঝে মাঝে, কখনো কখনো। সেটা হচ্ছে এনতম পদটা কত, এনতম পদ কখনো কখনো এরকম ভাবে বের করা হয় যে ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এর ব্যাখ্যা কি? এ মানে কি, এখানে আমি একটু লিখে দিচ্ছি, এখানে এখানে এ ইকুয়ালস হচ্ছে প্রথম পদ প্রকাশ করবে, এন মানে হচ্ছে কততম পদ এটা প্রকাশ করে, আর ডি মানে হচ্ছে ডিফারেন্স, ওই যে ডিফারেন্সটা এখানে বলছি, এই যে ডিফারেন্স, ঠিক আছে, এই যে ডিফারেন্স, পার্থক্য বা টার্মের ব্যবধান, তুমি যাই বলো, ডিফারেন্স, এইগুলো এগুলো একটু যদি মনে রাখো তাহলে আমাদের হয়ে যাবে আশা রাখি। আহ, এটা এর আগে তোমরা এখানে একটা ব্যাপার বুঝতে পারতে হবে, একটু দেখো, এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ধারা, আহ, ধারা নামে একটা কথা বলা আছে। ধারার যে ইংরেজি নাম সেটার নাম হচ্ছে সিরিজ। হ্যাঁ, তো আমাদের একটু 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 যদি না জানো কোনো সমস্যা নেই, তারপর বলছি যে যারা একটু জানতে চাও তাদের কাছে একটু বলে রাখা ভালো যে এরকম একটা ব্যাপার থাকে, সিকোয়েন্স, সিকোয়েন্স এটাকে বাংলা হচ্ছে অনুক্রম, এই সিকোয়েন্স থেকেই আমাদের ধারা এর উৎপত্তি হয়, মানে সিরিজের, ঠিক আছে, এটা একটু জানতে হবে তোমাকে। তো সিকোয়েন্স কি, তোমরা এটা জানো, তো সিকোয়েন্স হচ্ছে এরকম একটা মানে একটা, আমি একদম সহজভাবে যদি বুঝাই, বড় ক্লাসের মতো না বুঝাই, তুমি সাপোজ আমি যদি বলি যে ওয়ান, তুমি মুখ দিয়ে জানো ডাকবো একজনকে, তুমি যেন একজনকে দিতে পারো, আবার বলছি আমি একজনকে ডাকবো ওয়ান বলে ডাকবো, তুমি জানো একজনকে দিতে পারো। যেমন যদি বলি সেট অফ রিয়েল নাম্বারকে একটা সিকোয়েন্স, তাহলে এটা আমি সিকোয়েন্স বলতে পারবো না। কেন বলতে পারবো না? ধরো আমি যদি বললাম ১ নাম্বার পজিশনে একটা সংখ্যা দাও, তুমি কাকে দিবা? ১ নাম্বার পজিশনের একটা সংখ্যা দাও। আবার বলছি আমি ১ বলছি, তুমি কাকে দিবা বলো? ৮ থেকে কাকে দিবা? তুমি যদি বলো সাপোজ 1 কে, কেউ তো বলতে পারে না আমি 1 কে দিব না, আমি 0.0000001 কে দিব। সেই এটাকে তুমি, কেউ যদি 1 বলে না, সে আইসা বলবে না আমি এটা দিব না, আরো 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 আরো। অর্থাৎ আমি মুখে বলবো ১, তোমাকে সাথে সাথে একজনকে আমাকে দিতে হবে। কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারের দিকে তাকাও, আমি যদি বলি ১, তুমি কিন্তু আমাকে একটা দিতে পারবা 1, তাই কিনা? কারণ ন্যাচারাল নাম্বার মধ্যে 1 2 3, আচ্ছা ১ নাম্বার মানে ১ না ১ বলছি তুমি একজনকে দিতে পারলা, ২ বলছি তুমি আরেকজনকে দিতে পারলা, ৩ বলছি আরেকজনকে দিতে পারলা, নাকি বুঝো নাই? তার মানে এরকম একটা ব্যাপারকে আমরা সিকোয়েন্স বলি। সিকোয়েন্স একটা নির্দিষ্ট জিনিস মেনটেন করে চলে। তো এগুলো একটু পড়ে নিবা 9 এর, আমি এখানে যাচ্ছি না, তাহলে আরো কঠিন মনে হবে ব্যাপারগুলো। আর সিকোয়েন্সের টার্মগুলোকে যোগ আকারে লিখলে তখন আমরা বলে থাকি হচ্ছে এটা একটা সিরিজ। আবার বলছি, সিকোয়েন্সের টার্মগুলোকে সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি লেখাটা উচিত, বীজগাণিতিক সমষ্টি রূপে লিখলে সেটা হয়ে যায় সিরিজ বা ধারা, সিরিজ বা ধারা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ধরো আমি বললাম যে 1 2 3, সাপোজ 4, এটা একটা সিকোয়েন্স। আমরা জানি যে সিকোয়েন্সকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা যেতে পারে। অনেক সময় যেহেতু সিকোয়েন্সকে তোমার সেটকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়, অনেক সময় এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন দিয়েও সিকোয়েন্সকে ডিনোট করা যেতে পারে। ঠিক আছে? এখন এটা কিন্তু একটা জাস্ট, এটা নাম দিলাম এ, এটা জাস্ট একটা সিকোয়েন্স। কিন্তু যখনই আমি এটাকে লিখবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তখন এটা হয়ে যায় সিরিজ। বলো তো বুঝছো কিনা? আমি এই কথাটাই লিখছি দেখো, যে সিকোয়েন্সের টার্মগুলোকে বীজগাণিতিক সমষ্টি রূপে লিখলে সেটা একটা সিরিজ হয়। এখন এটা কেন সিকোয়েন্স? কারণ আমি 1 বলবো, 1 বলবো, দেখো আমি শুধু শুধু বলি যে 1, তখন তুমি এটাকে দিলা 2, এটাকে দিলা 3, এটাকে দিলা 4, এটাকে দিলা, মানে ঠিক আছে? এবার দেখো কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হবে না যেখানে, সেটাই একটা সিকোয়েন্স। কিন্তু আমি বললাম ১, তখন কাকে রেখে কাকে নিব, এই ক্ষেত্রে তুমি বলতে পারলা না, তখন এটা সিকোয়েন্স হবে না। ঠিক আছে? আচ্ছা, এটি এতটুকু বললাম। সিকোয়েন্সেরও আমাদের ক্লাস আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। একটা প্লেলিস্ট আছে রিজন অ্যানালাইসিস লাভে। তবে ওখানে সব দেখতে হবে না আপনার, শুধুমাত্র সিকোয়েন্স নামে যেটা আছে সেটা দেখলে আপনি বুঝে যাবেন, যদি সিকোয়েন্স না বুঝে থাকেন নবম দশম শ্রেণীতে।
তো আমরা সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে পার্থক্য কিন্তু একটু বুঝে গেলাম। তো এবার আমরা যেতে চাই আমাদের টাইপ 3, তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু এখানে বলছি যে এটা এক ধরনের সিরিজের ন্যায় বা ধারার ন্যায়, তার মানে আমাকে এটা একটু বোঝাতে হবে না যে সিকোয়েন্স কিনা। হুম, ধারা পেতে গেলে অবশ্যই সিকোয়েন্স লাগবে সেখানে, এটা একটু জানতে হবে। তো আমরা ম্যাথ শুরু করি। তো এই আলোচনাগুলো না করলেও হবে, আপনার যতটুকু দরকার সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত, তারপর সিকোয়েন্স এগুলা জাস্ট বোঝার জন্য, অধিকতর বোঝানোর জন্য। তো আমরা একটা ম্যাথ লিখতে চাই। আচ্ছা, এক্সাম্পল 1, সাপোজ দেখুন 10 15 ডিগ্রি, 10 45 ডিগ্রি, 10 75 ডিগ্রি, প্লাস ডট ডট ডট, প্লাস 10 65 165। প্রথমে আমি মনে করে নিলাম আমি কিছুই বুঝি না। দেখো আমি যদি এরকম করে লিখতাম যে 15 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর 75 ডিগ্রি, তারপর ডট 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 করে যাচ্ছে 165 ডিগ্রি। এখন এটা কি একটা, সাপোজ এটা কি একটা সিকোয়েন্স কিনা? সিকোয়েন্স মানে দেখো আমি ফার্স্ট টার্ম বললাম, ফার্স্ট টার্ম শোনো, সিকোয়েন্স এবং সেটের মধ্যে একটা পার্থক্য আছে এরকম 1 2 3। এটাকে আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে বলি এটা ফার্স্ট এলিমেন্ট, সরি সেটের ক্ষেত্রে এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট, কিন্তু আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম বলে থাকি। ওকে, এটা একটু একটু জানিয়ে রাখো তো তোমরা। এরপর দেখো এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলবে। সিকোয়েন্স হতে গেলে এক নাম্বার কথা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলবে বা রুল মেনটেন করে চলবে। দেখো এখানে 15 আছে, তাহলে আমি যদি বলতাম প্রথম টার্মটা কি, তুমি কিন্তু ইজিলি দিতে পারতা, এটা হচ্ছে একটা প্রথম টার্ম, পরেরটা দ্বিতীয় টার্ম, এটা তৃতীয় টার্ম, এটা চতুর্থ টার্ম। তার মানে বুঝতে পারছো এটা একটা সিকোয়েন্স হতে যাচ্ছে কেন। তার দেখো নির্দিষ্ট রুলটা কি, এখানে কি মেনে চলছে রুলটা সেটা দেখো। এখানে তুমি যদি 45 মাইনাস 15 করো, তার মানে এটা ডিফারেন্স 30। পরেরটা দেখো 75 মাইনাস 45 করো, তারপরেও এখানে 3 ডিফারেন্স আছে, একটা নির্দিষ্ট রুল মেনে চলছে। সিকোয়েন্স হতে গেলে একটা নির্দিষ্ট রুলও মেনে চলতে হবে। আমরা বুঝতে পারছি এগুলো একটা সিকোয়েন্স। দেখো এই সিকোয়েন্স তাহলে 10 15 ডিগ্রি, 10 45 ডিগ্রি, এখানে প্রত্যেকটার সাথে 10 লাগাই দাও, 10 লাগাই দাও, এগুলো একটা সিকোয়েন্স। এরপর যখন এদের তোমরা যোগ করে ফেলছি তাহলে সেটা হয়ে যাবে তোমাকে একটা সিরিজ। এখন কেন আমি বীজগাণিতিক সমষ্টি বলছি, বীজগাণিতিক সমষ্টি কেন বলছি? শুধু যোগ বললে মানে আসলে যোগ আকারে থাকে, কখনো কখনো বীজগাণিতিক সমষ্টি মানে এই ঘটনাকে বোঝায় যে 5 ধরো প্লাস এখানে একটা মাইনাস 7 আছে, এটাকেও বলা হয়। তো এটা কিন্তু আমরা সবসময় এরকম লিখি, তাহলে এটাও কিন্তু এক ধরনের যোগ। বুঝতে পারছো কিনা? এইটাকে আমরা বলি বীজগাণিতিক সমষ্টি, বলো তো বুঝছো কিনা? তার মানে সেখানে মাইনাস চিহ্ন থাকতে পারে। তার মানে তুমি জানো শুধু যদি লিখতাম যে সমষ্টি রূপে, তখন তুমি প্রশ্ন করতে যে প্লাস আছে এই মাইনাস আছে কেন, তাইলে আবার বুঝতে পেরেছো? তাহলে আমরা কি এটা বুঝতে পারছি এটা একটা সিরিজ আছে? হ্যাঁ, তাহলে যেটা এটা পড়ছে এটা এক ধরনের সিরিজের ন্যায় বলছি। তাহলে এইগুলো করার জন্য আমাদের সূত্রের প্রয়োজন হতে পারে, সেই সূত্র দুটো এটাও লিখে রাখছি। তাহলে এখন আমরা করার চেষ্টা করবো। তো দেখো এখানে আমি প্রত্যেকটা টার্ম যদি লিখে ফেলি, 15 45 10 75 ডিগ্রি, তারপরটা কত 10 30 করে বাড়াও 105, পরেরটা 10 135, তারপর হচ্ছে 10 165। এখন কথা হচ্ছে দেখো এখানে তো বাড়তি আর দুইটা টার্ম, তোমার কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে এইটুকু, এটুকু দেখো থাকবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই দুইটা টার্ম কিন্তু বাড়তি ছিল, আমরা লিখতে পারছি, এখানে দুইটা টার্ম আসলে বিদায় লিখে ফেলছি। এখন কখনো কখনো পরীক্ষা হলে এরকমও আসতে পারে যে ধরো 100টা টার্ম আছে, কিন্তু আমাদের পক্ষে 100টা টার্ম নিয়ে কাজ করা সম্ভব না। ঠিক আছে, তখন আবার তুমি লিখতে যাবে এই যে এইগুলা, এই ভিতরের গুলা, এই যে এখানে ডট ডট দিছি, তার মানে এখানে আরো দুইটা টার্ম ছিল, সেই দুইটা টার্ম আমরা লিখে ফেলছি। কিন্তু তো যদি কখনো দেখো অনেক টার্ম আছে, তখন এগুলো তুমি লিখতে যাবা না। তখন কিভাবে সেটা আমরা তখন বলে দেবো কিছুক্ষণ পরে ম্যাথটা কিভাবে করবা। আমার এটা করার টেকনিক হচ্ছে দেখো এখানে মোট, তোমার ভাগ্য ভালো যে এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, অর্থাৎ লাস্টে তিনটা, ফার্স্টে তিনটা। তুমি সবসময় এই সিরিজের এই ম্যাথগুলো দেখলে শেষের থেকে শুরু করবা, শেষের টার্মগুলো থেকে শুরু করবা। এখানে একটু লিখে দিই তাহলে, এবং শেষের টার্মগুলো থেকে ম্যাথ করা শুরু করবা। ঠিক আছে, এইটুকু যেন মনে থাকে তোমার, শেষে টার্মগুলো থেকে ম্যাথ করা শুরু করবা। তাহলে আমরা যাই। তো শেষের টার্ম আছে কয়টা, যেহেতু এখানে, সরি আমার কোথায় মুছে গেল আবার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো শেষের টার্ম আছে মোট তিনটা, 10 105 10 135 10 165। আমি প্রথমগুলোকে যেমন আছে তেমন রেখে দিলাম, 10 145 10 75 ডিগ্রি, আর এখান থেকে পাইলাম। এবার লেখা শুরু করতে পারি, লাস্ট থেকেও করতে পারো। মানে লাস্ট তিনটাকে করবো 10। দেখো তো আমি যদি 90, আমার চালাকি করতে হবে, আমি সবসময় 90-র প্রতি আকৃষ্ট থাকবো, হয় পাই বাই 2 অথবা পাই, এদের গুণিতকও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই আকারে লেখার চেষ্টা করবো সবসময়। কেন 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 আমি টাইপ 1 কিন্তু পড়ে আসছিলাম যে সবকিছু 90-র গুণিতক আকারে নিলে আমার জন্য তাহলে টাইপ 1 আমার কাছে চলে আসবে, সেই টাইপ 1টা আমার জন্য ভালো হবে নাকি, বুঝো না? আচ্ছা তাহলে 90 ডিগ্রি, দেখো এরপরে আমি কি করতে পারি। 90 ডিগ্রি করলে এখানে আমাকে আরো প্লাস করে কিছু একটা আনতে হবে, বুঝো কিন্তু কথা, প্লাস করে কিছু একটা আনতে হবে নাকি, বুঝো নাই? প্লাস করে কারণ 105 বানাইতে হবে মানে প্লাস করে আনতে হবে। আমি যদি আরেকটা কাজ করি, আমি চেষ্টা করবো, এখন দেখো আমি যদি করতাম যে 90 তোমার
দাঁড়াও আমাকে একটু সময় দাও। তাহলে এখানে তাহলে এখানে একটা কাজ করি, 90 লিখলাম, এরপর হচ্ছে কত থাকে বলো তো? কত লাগে 105 হইতে? তাহলে এখানে 15, 15 লাগে না? দেখো তো 90 প্লাস 15 মানে তো 105, প্লাস 15 105। হ্যাঁ, এরপরটা করো 10। এরপরে কত আসে? 90, 135 পাইতে গেলে কত লাগে? 135, এখানে লাগবে 45। এরপরটা বলো 10, 90 প্লাস 165 পেতে গেলে কত লাগে? লাগবে 75। দেখো এখানে 75। এখন তুমি এগুলা কেমনে বুঝবা যে এরকমই হবে? এই যে এগুলা দেখো 15, 45, এই ফার্স্ট টার্ম গুলো দেখো, দেখছো? অর্থাৎ তোমার তুমি যদি অনেক করে যাও এগুলা ত্রিকোণমিতি, তাহলে তোমার আসলে বুঝতে সহজ হয়ে যাবে। এখান থেকে আমি কি লিখতে পারি বলো? 10, 15 জায়গায় 10 15 থাকুক, এটা কি লিখতে পারি? 10 45, পরেরটা কি লিখতে পারি? 10 75। এটা কি লিখতে পারি বলো? এটা কি লেখা যেতে পারে? 10 90, তাহলে 10 দেখো এখানে বিজোড় সংখ্যক গুণ আছে, একবার এক, এখানে 1 into 90 লেখা যেই কথা, 90 ডিগ্রি একই কথা, তো এখানে হয়ে যাবে কট, কট। এরপর একটা কথা শোনো, এরপর একটা কথা শোনো, তুমি আবার দেখো এবার সাইনটা কি পজিটিভ না নেগেটিভ সেটা দেখতে হবে, কারণ এখানে স্কয়ার নাই। তাহলে এখানে 90 ডিগ্রি ঘুরছে পরে এখানে আসছে, তার মানে কত হলো বলো তো? এখানে একটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে কট, কট এখানে হচ্ছে তোমার 15 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? কিন্তু আবার একটা যাচ্ছি, তাহলে এখানে আসবে সিমিলারলি, এখানেও আসবে কট, কট 45, পরেরটা আসবে কট 75। বলো তো বুঝছো কিনা? বুঝাইতে পারছে কিনা? দেখো এরপরে আরো কাজ করতে হবে তোমাকে। কিন্তু এখনই কিছু বলে দিতে পারছো না, তাই না? এখনই কিছু বলে দিতে পারছো না। এই জন্য আমি আরেকটা টেকনিক নিতে পারি। আমার শুধু একভাবে হবে এরকম তো কথা না। এখন কিছু বলতে হবে না। এরপরে তোমার অনেক আরো কাজ করতে হবে। তুমি কিন্তু এটা বলতে পারছো না এখন রেজাল্ট কত, কারণ তুমি কট 15 ডিগ্রির মান কি জানো? জানো না। তোমার তো মুখস্থ নাই। 75 ডিগ্রির মান কি জানো? তুমি tan 75 ডিগ্রির মান জানো? এখানে এইটার মান জানো? তুমি যদি জানতা তাহলে বসাই দিলে তুমি ক্যালকুলেশন করতে পারতা। বুঝতে পেরেছো কথা? কিন্তু হ্যাঁ, তুমি tan 45 ডিগ্রির মান জানো, cot 45 ডিগ্রির মান জানো। কিন্তু এখন দেখো তোমার কোনো ধরনের লাভ হলো না। কারণ হচ্ছে এইগুলো করতে গেলে একেকটা করতে গেলে আবার তোমার অনেক হিউজ টাইম লাগবে, এবং এই ম্যাথ গুলো বা cot 15 ডিগ্রি, cot 75 ডিগ্রি এই ম্যাথ গুলো কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে 7.2 তে। তো এইগুলো একেকটা করে ম্যাথ তুমি বুঝো। এটা বের করতে যাইতা, আবার এটা বের করতে যাইতা, আবার এটা বের করতা, আবার এটা বের করতা, বা যেকোনো একটা যদি বের করতা, সাপোজ এটা বের করলে তো tan এটা আর বের করা লাগতো না। tan 45 টা সরি tan 75 আর বের করতে হতো না। কিন্তু এটা তো সময় সাপেক্ষ। এই দুটাও তো তোমাকে বের করতে হবে এটলিস্ট, তাই কিনা? দুইটা যেকোনো দুইটা বের করতে হবে। কারণ cot 75 বের করতে পারলে আমি tan 75 বের করতে পারবো। কিন্তু এটা সময় সাপেক্ষ, তাই কিনা? তো আমাকে একটা ভিন্ন ওয়েতে এখন যেতে হবে। আমি সেই ভিন্ন এটা দেখাচ্ছি। তাহলে আমি কোথায় চেঞ্জ করবো এবার দেখো, আমি কিছুতে যাইতে পারছিলাম না। এই কারণে আমি একটু লাইনটা, তোমাদের এগুলো সব মনে থাকার কথা, মুছে দিয়ে এখানে চলে যেতে চাই। তাহলে আমি আর এইভাবে কাজ করতে চাই না। তাহলে আমি তো বুঝাইতে পারছি কেন এইভাবে করতে চাইছি না। তাহলে আমার তো আরো একটা ব্যাপার আছে, যেখানে বলছিলাম যে 90 ডিগ্রি দিয়ে গুণ করবা, পাই পাই দিয়ে গুণ করতে পারবা। তাহলে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে, এখানে আমি tan 180 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে আছে এই কারণে আমি ডিগ্রিতে লিখছি। বুঝতে পেরেছো? যদি কখনো থাকে রেডিয়ানে, তখন রেডিয়ানে লিখবো। আমি যেমন কিছুক্ষণ আগে মনে হয় রেডিয়ানে লিখে ফেলছিলাম, এটা কিন্তু ভুল। যেহেতু এখানে ডিগ্রিতে আছে তুমি ডিগ্রিতে লিখবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত দিলে 105 হবে? তুমি বলো 105 হবে কত দিলে? তাহলে এখানে দেখবা 75 দিলে হচ্ছে 105 হবে। বলতো বুঝছো কিনা? দেখো 180, 180 মাইনাস 75 দিলে কত হবে? এই সরি আমি কি করছি দেখে নেই, দেখে নেই। 180 মাইনাস 75 দাও, তাহলে দেখবা 105 পাবা। ঠিক আছে? তো এরপর দেখো প্লাস 10, আবার এখানে 180 ডিগ্রি মাইনাস 45 দিলে তুমি দেখবা এখানে পাবে 135 প্লাস 10 180 মাইনাস 15 দিলে দেখবা যে এখানে 165 পাও। অর্থাৎ সবকিছু সেম আছে আমাদের, তাহলে আমি লিখতে পারি। ওকে, এবার দেখো তোমার এই অঙ্কটা এবার সহজ হয়ে যাবে। 10 15 ডিগ্রি, 10 45 ডিগ্রি, এখানে 10 75 ডিগ্রি। এখানে দেখো কি হচ্ছে, জোর আছে কেন? 2 ইন্টু 90 লিখতে পারি। এবার দেখো জোর থাকলে tan tanই থাকবে, তাহলে দুইবার 90 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ একবার দুইবার প্লাস, সরি মাইনাস এখানে। বুঝছো কিনা? বুঝছো কিনা? তার মানে বুঝতে পারছো এইখানে tan হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি এই ঘটনা যে tan tanই থাকবে আর একটা নেগেটিভ চিহ্ন থাকবে। বলো তো বুঝছো কিনা? সিমিলার ওয়েতে ওইগুলা tan 45 ডিগ্রি, tan 15 ডিগ্রি। এখন দেখো সবকিছু কাটাকাটি করে জিরো আসবে। এখন তুমি যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস না করে যাও, ওই যে তুমি তো এখানে তো দিয়ে দিবে এরকম যে tan 90 ডিগ্রি প্লাস সামথিং, তখন কিন্তু অঙ্কটা মিলবে না। তখন হ্যাঁ মিলবে, তোমাকে আরো কাজ করতে হবে। ওইটা 7.2 তে, এখন তো আমি 7.2 তে যাইনি। বুঝতে পেরেছো? তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো যে সিরিজ থাকলে টাইপ 3 টা কি বলছি? টাইপ 3 টা ওকে, আমরা
তাহলে সূত্র তো পড়লো না। বলতে পারো যে আপনার সূত্র কোথায় গেল? এই যে এই সূত্র লিখছেন। আচ্ছা, এরকম একটা ম্যাথ করি আমরা। সূত্র পড়তে গেলে আমাদের এরকম কিছু ম্যাথ করতে হবে। আহ, এরকম কিছু ম্যাথ করে দিই। ধরো এক্সাম্পল 2 করে দিচ্ছি। tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস tan 165 ডিগ্রি। এখন দেখো আমার কাছে এখানে কত করে বাড়ছে আবার। ও সরি, এটা তো আমরা করছি। এটাই না করলাম এতক্ষণ? tan 15 45 75, হ্যাঁ এটা করছি। সরি, দুঃখিত আমি। আচ্ছা, অন্য একটা করি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, অন্য একটা করি, আই এম ভেরি সরি। tan এরটা গেল। এবার যদি ধরো আমি cos স্কয়ার একটা দিয়ে করি, cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 35 প্লাস ডট 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 এখানে দিয়ে দিলাম cos স্কয়ার 75 এরকম। তাহলে এখানে দেখো আমি যদি বলি যে এখানে কয়টা টার্ম আছে, মানে প্রথমে ধরো আমি তো চাইলে বের করতে পারি। তারপর আমি এখানে বলে দিই যে আসলে পদ সংখ্যা এভাবেও বের করতে পারি। পদ সংখ্যা n মানে হচ্ছে তোমার শেষ পদ মানে 75 ডিগ্রি, 80 মানে আদি পদ মানে হচ্ছে 15, তাহলে ডিগ্রি এখানে দেওয়া লাগবে না, সমস্যা নাই। বাই ডিফারেন্স মানে দেখো 25 মাইনাস 15 মানে 10 প্লাস একটা 1, তাহলে এখানে পদ সংখ্যা কতটা থাকবে? দেখো 75 থেকে 15, তারপর হচ্ছে 6, তাহলে 6 1, তাহলে হচ্ছে এখানে টোটাল 7 হবে। বলো তো বুঝছো কিনা? তো এখানে পদ সংখ্যা কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দেওয়া আছে, তার মানে আর তিনটা দেওয়া নাই। ঠিক আছে? এখন তুমি চাইলে n তম পদটা বের করে ফেলতে পারো। n তম পদ বের করে ফেলতে পারো। আমরা কিভাবে বের করব n তম পদ? তাহলে n তম পদ, আচ্ছা এখানে 7টা আছে। আগে একটা কথা শোনো, 7টা আছে। শোনো, আমি কিন্তু তোমাকে বলছিলাম, এখানে আরেকটা কথা বলছিলাম যে শেষের টার্মগুলো দিয়ে, আচ্ছা এখানে এটা লিখতে পারিনি, টার্মগুলো দিয়ে ম্যাথ শুরু করবা, ম্যাথ করা শুরু করবা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের শেষের টার্ম কোনটা বা কিভাবে কাজ করবে এটা কিন্তু আমি একটা স্পষ্ট ধারণা নাই। তো তুমি চাইলে, যেহেতু প্রথম করতেছো এই কারণে এটাকে চাইলে একটু ভেঙে নিতে পারো, যেহেতু আর দুইটা টার্মই বেশি করতে হবে, তাহলে আমি করে দিলাম cos স্কয়ার 35, এরপর 10 করে বানাও cos স্কয়ার 45, তারপর cos স্কয়ার 55, তারপর cos স্কয়ার 65, এই যে cos স্কয়ার 75। তাহলে দেখো তো 7টা টার্ম হচ্ছে কিনা? 7টা টার্ম হচ্ছে। দেখো এখন তুমি, আমি বলছিলাম শেষের ধরো 3টা নিয়ে কাজ করলাম, কেন বলতে বলতে পারো যে তুমি শেষে 4টা নিয়ে কেন কাজ করলাম না? এরকমও কিন্তু প্রশ্ন করতে পারো না। কারণ দেখো আমি এখানে 3টা আর এখানে 3টা নিয়ে কাজ করব। আর যে মধ্যপদ সেটা দেখো তো, মধ্যপদ হচ্ছে আমার cos স্কয়ার 45, তাই না? এখান থেকে দেখতে পাচ্ছ cos স্কয়ার হচ্ছে 45। এখন প্রশ্ন হতে পারে যে আমি আহ, ধরো মধ্যপদ বের করতে চাচ্ছি, তাই এখান থেকে কি আমরা বলতে পারি যে মধ্যপদ বের করার ওয়ে কি? যদি বিজোড় সংখ্যক থাকে, মধ্যপদ মানে কি? যে 7টা মানে কি? মধ্যপদ মানে কি? তুমি এখানে ডট ডট দিবা, এই যে এরকম ডট ডট, যদি কিছুই না বুঝো ডট ডট 7টা পদ দিয়ে দিবা। এখন তুমি বলো তো মধ্যপদ কি? চতুর্থ নাম্বার পদটা না? কারণ 7টা যেহেতু টার্ম আছে। বুঝতে পেরেছো কথা? তাহলে তুমি চতুর্থ নাম্বার পদটা কত সেটা বের করবা। তাহলে এই যেখানে আমার কিন্তু এটা লাগতে পারে কি? চতুর্থতম মানে n তম পদ মানে 4তম পদ। তখন কি করবা? 4তম পদের সূত্র হচ্ছে a, মানে প্রথম পদ মানে 15 প্লাস n মানে হচ্ছে 4তম পদ বের করতে চাও, মাইনাস 1 ইনটু ডিফারেন্স মানে হচ্ছে 10। দেখো এখান থেকে 45 বের হয়ে যাবে। 15 আর এখানে পাচ্ছ হচ্ছে তুমি 4 থেকে 1 গেলে 3, 3 10 30, তার মানে দেখো এই যে 45। এই দেখছো এটা বের করার ওইটা কি? এটা বের করার ওয়ে কি? তাহলে তোমার এরকম থাকলে তুমি এখন এই 45 এর মান তুমি তো জানো, সেই কারণে আর ক্যালকুলেট করবা না। এই 3টা আর এই 3টা নিয়ে কাজ করবা। এটা হচ্ছে কথা। ঠিক আছে? আমরা কাজটা শুরু করতে চাই। এগুলো হচ্ছে জাস্ট এমনিতে আলোচনা করলাম। তোমার যেই সূত্র লাগবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। তখন তুমি এমনিতেই বুঝে যাবে। এখানে যেহেতু 7টা পদ, এই কারণে আমরা এরকম করে নিয়েছি। তুমি চাইলে এই সূত্র দিয়েও বের করতে পারো। অনেকে এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে চাই, এটাকে এখন আমরা কাজ করতে চাই। আমরা বলছিলাম শেষের গুলা নিয়ে কাজ করতে চাই, শেষের টার্মগুলো নিয়ে কাজ করব। তাহলে আমি cos কে রেখে দিব, cos স্কয়ার 45 কে রেখে দিব, নট cos কে। এরপর বাকিগুলো টার্মগুলোকে এমন ভাবে লিখবো যাতে করে আমার জন্য সহজ হয়। তাহলে এখান থেকে দেখো cos স্কয়ার 90 ডিগ্রি
মাইনাস কত করলে 55 আসবে? বলে 35। ওকে, পরেরটা দেখো কজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 25। আচ্ছা, পরেরটা কজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 15 করলে 75 আসবে। ওকে, এগুলো সব হচ্ছে ডিগ্রিতে, হ্যাঁ, ডিগ্রি দিয়ে দিও। এবার এখান থেকে বলো কি লিখতে পারি। কজ স্কয়ার যা আছে তাই লিখো। কজ স্কয়ার 15 ডিগ্রি, কজ স্কয়ার 25 ডিগ্রি, কজ স্কয়ার 35 ডিগ্রি। এবার দেখো কজ স্কয়ার 40 45 ডিগ্রি। এবার এখানে আসবো, আমাদের এখানে হিসাব নিকাশ আছে। যেহেতু cos 90 আছে, দেখো এখানে বিজোড় সংখ্যা মানে 1 * 90, তাহলে এখানে cos আর cos থাকবে না, sin হয়ে যাবে। এখন প্লাস না মাইনাস সেটা দেখবো না, কারণ স্কয়ার আছে। sin স্কয়ার 35। এরপরটা দেখো তো কি লেখা যায়। এখানে সিমিলারলি sin স্কয়ার 25, এরপরেরটাও sin স্কয়ার 15। তাহলে এখান থেকে বলো তো আমি কি কি পাচ্ছি। দেখো আমি একটু দাগাই দিচ্ছি তোমাকে, বা ভিন্ন কালে নিয়ে দাগাচ্ছি। যাই হোক, cos স্কয়ার 15, আর এখানে দেখো sin স্কয়ার 15 আছে। আবার cos স্কয়ার 25, sin স্কয়ার 25 আছে। sin স্কয়ার 35 আছে, cos স্কয়ার 35 আছে। তার মানে বুঝতে পারতাছি এই যে এই কটা মিলে 1 1 1 অর্থাৎ 3 পাচ্ছি। তাহলে এখানে লিখে ফেলো 3। আচ্ছা, তাহলে আমি পরবর্তী পেজে যাই। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা পাবো 3। তাহলে এখানে লেখো 3। আর এই যে 45, এখানে অনেকে এসে ভুল করে, শুধুমাত্র লিখে দেয় cos 45 এর মান 1/√2, কিন্তু এই যে স্কয়ারটা সেটা সে মনে করে না, এই কারণে এখানে একটা স্কয়ার দিতে হবে। তাহলে এখান থেকে থাকলো হচ্ছে 3, এখানে হাফ। দিন শেষে কত পাইলাম? দেখবে এটার মান হচ্ছে 7/2, তার মানে হচ্ছে 3/5। বলো তো অ্যান্সারটা বুঝছো কিনা? তো কখনো কখনো এরকম সূত্রের প্রয়োজন হতে পারে, সেটা তোমার ফিলের জন্য জাস্ট, আর কিছু না। তো সাধারণভাবে এখান থেকে কি অ্যাডমিশনের প্রশ্ন আসে? তোমার প্রশ্ন হতে পারে, তো হ্যাঁ আসে, এমসিকিউ আসে কখনো কখনো। তো বলতে পারো এত বড় ম্যাথ কিভাবে করবো এমসিকিউতে। তার জন্য আমরা অ্যাডমিশন এমসিকিউ ও সেখানের কিছু কথা আমরা বলে দিচ্ছি, যে এইগুলো আসলে কিভাবে করবো, শর্টকাট টেকনিক একটু বলে দিচ্ছি। তো লিখে রাখো যে কজ স্কয়ার বা সাইন স্কয়ার দিয়ে যদি সিরিজ শুরু হয়, এর সিরিজ থাকলে নিচের নিয়মের মাধ্যমে ম্যাথ সলভ করব। এটা কিন্তু আবার অ্যাডমিশন টেস্টেড, আবার তুমি পরীক্ষার খাতায় দিয়ে দিও না। তো পরীক্ষা যদি 4 মার্কের জন্য আসে, তখন তুমি শর্টকাট করলে হবে না তো। আচ্ছা, আচ্ছা কিভাবে করব আমরা দেখতে চাই। প্রথমে এই যে আমি বলছি কিন্তু tan স্কয়ারের ক্ষেত্রে কিন্তু বলি নাই, শুধুমাত্র বলছি sin স্কয়ার এবং cos স্কয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, যদি দেখো তাহলে কিভাবে করবা, এটা দুইটা টেকনিক আছে। এটা হচ্ছে, সরি, দেখাচ্ছে কেমন, এখানে একটা নিয়ম দিলাম আর এখানে একটা নিয়ম দিলাম। ওকে, এবার দেখবা পদ সংখ্যা জোড় হলে একটা নিয়ম, পদ সংখ্যা জোড় হলে এখানে আবার লেখো পদ সংখ্যা বিজোড় হলে আরেকটা নিয়ম। আচ্ছা, জোড় হলে কি নিয়ম আর বিজোড় হলে কি নিয়ম, সেটা আমরা একটু দেখতে চাই। যদি জোড় হয় তখন অ্যান্সার হবে হচ্ছে এরকম, সলিউশন বা অ্যান্সার যেটা বলো না কেন। এই সংক্ষেপে আমি এটাকে সলিউশন দিচ্ছি। সলিউশন হবে হচ্ছে টার্ম সংখ্যা বা পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা যদি জোড় সংখ্যা হয়। আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তখন কি করবা, সলিউশনটা হবে এরকম, যে মধ্যপদ প্লাস পদ সংখ্যা -1/2। আচ্ছা, এটা দিয়ে আমরা একটু এক্সাম্পল দিই। যেমন আগের ম্যাথটা করলাম, এটা কিন্তু cos স্কয়ারের ম্যাথ ছিল। এখন এখানে দেখতে পাচ্ছিলাম পদ সংখ্যা হচ্ছে n, n সমান হচ্ছে 7, মানে বিজোড়। তার মানে এটা দিয়ে আমরা কাজটা করব, দেখি আমাদের 3.5 টা আসে কিনা। এই যে এটা দিয়ে কাজটা করতে চাই। আমি একটু নিয়ে আসি, সরি এটা দিক না দিই তাই আবার খারাপ দেখা যাবে। আচ্ছা, এখানে গেলাম, এখানে গেলাম, দেখি তো আমাদের ওই ম্যাথটা মিলে কিনা। তাহলে আমাদের পদ সংখ্যা ছিল পদ সংখ্যা ছিল 7, যা বিজোড়, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমরা দেখতে চাই যে সলিউশনটা মিলে কিনা, অর্থাৎ 3.5 এটা আসে কিনা। এখানে দেখো সলিউশন। এখন আমরা লাগবে মধ্যপদ। এখন তুমি জানো যদি পদ সংখ্যা বিজোড় হয়, দেখো দিক তাকাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে তুমি বুঝতে পারছো 7টা মানে 3 দুগুণী 6, তাহলে 3 এর পরের পদটাই হচ্ছে তোমার মধ্যপদ হবে। এই যে এখানে 3টা আর এখানে 3টা, তাহলে মধ্যপদকে এই বেটায় 4 নাম্বার পদ। তাহলে আমরা 4 নাম্বার পদ বা n তম পদের ফর্মুলা কিন্তু আগেই তোমাকে লিখে দিয়ে আসছি।
এই দেখো n তম পদের ফর্মুলা। তাহলে 4 নাম্বার পদের ফর্মুলাটা এখানে কি আসবে? আমরা সেটা করে ফেলবো। তাহলে 4 নাম্বার পদ হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ সমান হচ্ছে 4 তম পদ। এটা তোমার বেসিক থেকে লিখতে হবে। 4 তম পদের ফর্মুলা হচ্ছে কি? a 4 n এর জায়গায় হচ্ছে 4 - 1 * d। এখন a কি? a হচ্ছে প্রথম পদ। দেখো ওইটার ক্ষেত্রে প্রথম পদ ছিল হচ্ছে 15 ডিগ্রি। 4 - 1 আর d মানে ছিল হচ্ছে তোমার ডিফারেন্স। ডিফারেন্স ছিল 10। তো এখান থেকে পাচ্ছ 15 + 30, তার মানে হচ্ছে 45। ওকে। তা দেখো আমরা এবার একটু এখানে বসাই দাও। তাহলে সলিউশন এখানে না বসাও। তাহলে সলিউশন সমান মধ্যপদ। আচ্ছা, মধ্যপদ মানে প্লাস এখানে আবার বলছে টার্ম সংখ্যা, টার্ম সংখ্যা বা পদ সংখ্যা -1। কেন -1 করছে? কারণ মধ্যপদ কিন্তু তুমি এখানে নিয়ে গেছো। বুঝতে পারছো কিনা? যেমন এটার ক্ষেত্রে দেখো টার্ম সংখ্যা বা পদ সংখ্যা /2। কিন্তু এটার ক্ষেত্রে দেখো টার্ম সংখ্যা বা পদ সংখ্যা -1 করছে। কেন? কারণ এই যে মধ্যপদ একটা তুমি নিয়ে আসছো, এই কারণে। এটা মনে রাখা, এভাবে মনে রাখবা। ওকে। এখানে /2। এখন দেখো আমাদের মধ্যপদ কত? শুধু 45 না, কিন্তু মধ্যপদ হচ্ছে cos স্কয়ার। কেন? কারণ cos স্কয়ার এটা ছিল, এটা cos স্কয়ার 45 এখান থেকে। আর টার্ম সংখ্যা কত ছিল? ছিল হচ্ছে 7। 7 থেকে আমি হচ্ছে 1 বিয়োগ করব, /2। দেখো তো cos স্কয়ার মানে cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে স্কয়ার দিয়ে দাও। আর এখানে পাচ্ছ হচ্ছে দেখো 6, 6 কে 3। ঠিক আছে? দেখো তো হাফ প্লাস 3 মানে হচ্ছে 2, 1 প্লাস 6 মানে 7/2 মানে 3.5। এখন এত তো ক্যালকুলেশন করবা না, তুমি তেমনি বুঝে যাবা। তোমাকে ভেঙে ভেঙে করছে। দেখছো মিলছে? তাহলে এভাবে আসতে পারে। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা সিরিজ। তা আমরা পারবো না এগুলো। আচ্ছা, পরবর্তী পেজে যাই। কখনো কখনো টাইপ টাইপ আমাদের 3 গেছে, টাইপ 4 এরকম একটা ব্যাপার থাকতে পারে। টাইপ 4 আমি একটু লিখে দিচ্ছি, তারপর আমি অঙ্ক করাচ্ছি। ধরো যোগফল নির্ণয়। সাপোজ যোগফল নির্ণয় করতে বলে, কখনো কখনো নির্ণয় করতে বলা হয়, এবং এখানে n কে ইন জেনারেল ফর্মে রাখা হয়। এটা একটু একটু বললাম। তখন আমরা ম্যাথকে সলভ করব n কে জোড় এবং বিজোড় বিবেচনা করে। এবং এইগুলো সাধারণত আসলে এই যে টাইপ 4 টা করাচ্ছি, এগুলো আসলে সাধারণত আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে আসবে। ঠিক আছে? জাস্ট বেসিক ইউজ করে একটু একটু রিটেন লেখা লাগবে। বেশি বড় ম্যাথ না, এই কারণে আসবে। ঠিক আছে? তো আচ্ছা, আমি এখানে 10 এর একটা গল্প পড়ে আসছি, যেখানে এটা দিয়ে 10 এর একটা গুণফল দিয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। তাহলে সেটা কোথায় লিখে দিতে পারি? এখানে। ওকে। কখনো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু লিখে রাখো 10 এর গুণফল। 10 এর গুণফল দিয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। 10 10 এর গুণফল রিলেটেড রিলেটেড গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু লিখে রাখো, তাহলে আমাদের জন্য ভালো হবে। কি সেটা? গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? এরকম আসতে পারে। দেখো একটা ব্যাপার দেখাই, তোমাকে আগে ফিল করাতে চাই। দেখি কত কত দেওয়া যেতে পারে। কত কত দেওয়া যেতে পারে। একটু সময় দিতে হবে আমাকে। একটু সময় দিতে হবে। ধরো আমি বানাই দিচ্ছি। এরকম থাকলো যে সাইন 5 ডিগ্রি, সরি সরি, এখানে সাইন আসবে কেন? 10 এর কথা বলছি। 10 5 ডিগ্রি, আরেকটা আছে হচ্ছে 10 সাপোজ 85 ডিগ্রি। তাহলে এটা কি কি, এটা রেজাল্টটা কি আসে তোমরা বলো তো আমাকে। দেখি 10 এখানে 5 ডিগ্রি, 10 85 কে আমি কি লিখতে পারি? যেটা কি করতে চাই, 90 মাইনাস 5 লিখতে পারি। কেন লিখলাম? কারণ এখানে দেখো একটা 5 আছে, আর 85 কে লিখতে পারি। এখান থেকে লেখা যায় 10 5। আর আমরা দেখো 10 বিজোড় আছে মানে কট হয়ে যাবে। 90 ডিগ্রি মাইনাস 5
তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এখানে হয়ে যাবে cot 5 ডিগ্রি, নাকি বুঝো নাই? দেখো তো cot কে যদি উল্টায় দিই, tan বানাই দিই, তাহলে tan 5 ডিগ্রি, এখান থেকে 1/tan, তাহলে কাটাকাটি করলে দিশে কত আসলো? মানে 1 আসে। তো একটা কথা এখানে মনে রাখবা, যদি কখনো এরকম দেখতে পাও, এটা একটু দেখাই, ফিল করাতে চাই। এখানে দেখো তো 5 ডিগ্রি আছে, এখানে 85 ডিগ্রি আছে, মানে যোগফলের সমষ্টিটা কত? অর্থাৎ তোমার 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কথাটা একটু মনে রাখবা, যদি কখনো এরকম দেখতে পাও যে tan আলফা, tan বিটা আছে এবং সাথে সাথে গুণাকার আছে, দেখো এটা কিন্তু বলছি গুণাকার আছে, এবং সাথে সাথে আরেকটা কন্ডিশন, মানে কি, যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে তাহলে তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই গুণফলটার মান আসবে হচ্ছে 1। তাহলে tan আলফা ইন্টু tan বিটা, এটার মান হবে হচ্ছে 1। বলো তো বুঝছো কিনা? তাহলে আবার বলছি, যদি কখনো উল্টাটাও সত্য হবে, অর্থাৎ উল্টাটাও সত্য, এটাও লিখে দিলাম, উল্টা ঘটনাও সত্য। এটা মানে কি আবার? ঘটনাও সত্য, দ্যাট ইজ, এই উল্টা ঘটনা সত্য মানে হচ্ছে tan আলফা tan বিটা 1 হলে আলফা প্লাস বিটা আবার 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো কথা? এই কথাটা লিখতে হবে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে পৃথিবীর সব পুরুষই মানুষ, কিন্তু সব মানুষ কি পুরুষ? না, তার মানে উল্টাটা কিন্তু এখানে সত্য হলো না, কিন্তু এই ক্ষেত্রে উল্টাটাও সত্য হবে। ব্যাপারটা হচ্ছে, যদি কখনো দেখো যে এইটা tan আলফা এবং tan বিটা গুণাকার আছে এবং তাদের অ্যাঙ্গেলের সমষ্টিটা 90 ডিগ্রি, তাহলে tan আলফা ইনটু tan বিটা সমান 1 হবে, বা tan আলফা tan বিটা সমান 1 হলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। এই কথা মনে রাখতে হবে। কেমনে? আমি এই যে এখানে একটা এক্সাম্পল দিলাম। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আসতে পারে, পরীক্ষাতে আসতে পারে। যেমন এইভাবে আসতে পারে, কিভাবে? তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিল, সাপোজ একটা এমসিকিউ আমার খুঁজতে হবে, দেখি এমসিকিউ একটা দিয়ে দিল, মনে করো সাপোজ এইভাবে দিল। আমি একটু পরবর্তী পৃষ্ঠায় যাই, যেহেতু জায়গা নেই, টাইপ 4 জায়গায় করে মুছে দেবো। এমন বলে দিতে পারে যে দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে, কি দেওয়া আছে, যে tan থিটা প্লাস 2 থিটা, সরি 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 সরি, এটা প্লাস না, ইনটু tan 2 থিটা ইকুয়ালস টু 1 হলে তোমাকে বের করতে বলো, ধরো cos কত 7 থিটা ইকুয়ালস টু কত। তখন তো তুমি বলবা বাড়িতে এসে যে এটা কেমনে হলো, এটা তো কোনোদিনও সম্ভব না, কারণ cos 7 থিটা, থিটার মান আমি কেমনে জানবো? কিন্তু এখানে একটা ক্লু ওরা দিয়ে দিয়েছে, কি বলছি, ওরা বলছে তোমাকে যে এই যে দেখো এখানে বলে দিয়েছে যে tan থিটা এবং tan 2 থিটার যে গুণফল সেটা হচ্ছে 1। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে এটা বলা যায় যে থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। কেন? কিছুক্ষণ আগে বললাম, এটাকে মনে মনে আলফা ধরো, এটাকে বিটা ধরো, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। সেটা করলাম। তাহলে এখান থেকে বলো তো কি লিখতে পারি? 3 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, থিটা সমান, দেখো তো 3 ডিগ্রি। এবার দেখো তোমার এখানে এটা সহজ কিনা বলো তো, cos 7 গুণ হচ্ছে 30, এখান থেকে আমরা লিখতে পারি cos 210, 210 মানে কত? cos 180 ডিগ্রি প্লাস 30। এখন এটা করে ফেলো, নাকি বুঝো নাই? তাহলে আমরা জানি এটা যেহেতু জোড় আকারে আছে, 90 ইন্টু 2 মানে 180, আর cos এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে হচ্ছে cos এর মান ওখানে নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ cos 30, আর এটার মান আছে মাইনাস √3/2। আচ্ছা, দেখছো? বুঝতে পেরেছো? তাহলে এরকম ভাবে এমসিকিউ আসতে পারে, তাহলে ওইটা একটু জেনে রাখবা, যেহেতু ওটা আমি জানাই না। ওকে, তাহলে এগুলো সহজ আছে, এটা সহজ আছে। তো আমরা পরবর্তীটা যেতে চাই, যেখানে আছিলাম, যে এরকম থাকতে পারে, কখনো যোগফল নির্ণয় করতে বলতে পারে তোমাকে, যোগফল নির্ণয় করতে বলে তারপর বললো যে এখানে n কে ইন জেনারেল ফর্মে লেখা হয়। আমি সেটা বুঝাবো ইন জেনারেল ফর্মটা কি। তখন আমরা ম্যাথ সলভ করবো কিভাবে? বলছে n কে একবার জোড় ধরবো এবং বিজোড় বিবেচনা করে আমরা ম্যাথটা সলভ করবো। তাহলে কিভাবে একটু যেতে চাই সেটা, ধরো আমি একটা ম্যাথ দিয়ে তারপর দেখাতে চাই। সাপোজ ম্যাথ দিয়ে তারপর এটা বুঝাবো একটা এক্সাম্পল 1, এরকম। সাপোজ তোমার এখানে দেওয়া আছে, সাপোজ sin x, এবং এটা বলে দিল যোগফল নির্ণয় করো। সাপোজ যোগফল নির্ণয় করো sin x প্লাস, এখানে আসলো আবার sin পাই প্লাস x sin 2 পাই, আচ্ছা আমি একটু ব্র্যাকেট দিই তাহলে ভালো লাগবে, 2 পাই প্লাস x প্লাস ডট ডট ডট। এরপরে বলে দিয়েছে যে তুমি এখানে সাপোজ এটা n প্লাস 1 তম পদ পর্যন্ত, n প্লাস 1 তম পদ, তম পদ পর্যন্ত এটা বলে দিল। আচ্ছা, এবার একটু দেখো তোমার এই যে এইখানে এটা কেন বলছিলাম যে যোগফল নির্ণয় করতে বলা হবে, এক, এটা একটু দিকে দিই। আচ্ছা, যোগফল নির্ণয় করতে বলা হবে এটা বলছে। এখানে যে যোগফল নির্ণয় করতে বলবে, 2 নম্বর কথা বলছে এখানে n কে হচ্ছে ইন জেনারেল ফর্মে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইন জেনারেল ফর্মটা কি? আমি তো এটা জানি না। তো ইন জেনারেল ফর্মটা কি সেটা একটু জানতে হবে। ইন জেনারেল মানে হচ্ছে, ধরো সাপোজ এখানে লিখে বুঝাই, যেমন a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে একটা
ইন জেনারেল ফর্মুলা। কারণ আর যদি তোমাকে বলতাম 5 + 2 হোল স্কয়ার, এখানে এটা ইন জেনারেল না, বরং এটা পার্টিকুলার ফর্মুলা। একটা পার্টিকুলার, কেন পার্টিকুলার বলছি? কারণ এ আর বি এর মান এখানে নির্ধারিত। বলো তো বুঝছো কিনা? আর এটাকে বলা হয় ইন জেনারেল, মানে সবার জন্য। এখন এ এর মান আর বি এর মান তুমি যে কোনো রূপে নিতে পারো। আচ্ছা, এটার চেয়েও, এই যে এটার চেয়েও মোর জেনারেল একটা ফর্মুলা আছে, a + b হোল টু দি পাওয়ার n। এটা আমরা বলছিলাম বাইনোমিয়াল থিওরাম বলা হয়, বাইনোমিয়াল থিওরাম। এটা হচ্ছে মোর জেনারেল, মানে এটার থেকেও জেনারেল। কারণ এখানে n এর মান আবার ফিক্সড করা 2, কিন্তু এখানে n এর মান ফিক্সড করা না, তুমি যা ইচ্ছা তা দিতে পারবে। বলো তো বুঝছো কিনা? ইন জেনারেল মানে হচ্ছে সেখানে কোনো কিছু ফিক্সড করা থাকবে না। ওকে, তাহলে এগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত পারি। তো এখানে দেখো বলে দেয় না n এর মানটা কত, বলছে n + 1 তম পদ। সহজ কথা, এখানে কতগুলো পদ হবে সেটা তুমি জানো না। এখন n এর মান যদি কারোর জন্য হয় 2, সাপোজ n সমান হচ্ছে 2, তাহলে তার কিন্তু এই পর্যন্তই ম্যাথ শেষ। কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম যে এই পর্যন্তই ম্যাথ শেষ? কারণ আমি যদি সাজায় লিখতে চাই এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে আমি সাজায় লিখতে চাই, তখন কি হয় দেখো তো? sin x প্লাস sin, এই যে এখানে যদি সুন্দর করে লিখে, দেখছো তোমরা কি ফিল করতে পারছো এটা কি 1 পাই লেখা যায়? 1 পাই প্লাস x। আচ্ছা, sin, এই দেখো এখানে লেখা আছে 2 পাই, 2 পাই বাই x, এরকম প্লাস x। সরি, এখানে এবার এটা কেন বাই কেন বলি? আচ্ছা, পরের টার্মটা যদি আসে তাহলে এরকম আসবে নিশ্চয়ই, 3 পাই প্লাস x। তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে n = 1, এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3। আর এখানে কিন্তু কোনো কিছু ব্যবহার হয়নি, দেখতে পাচ্ছ নাকি বুঝো নাই? তাহলে দেখতে পাচ্ছ যদি কারোর জন্য n এর মান হয়ে যায় 2, তখন তার জন্য অঙ্কের সাইজ কতটুকু? অঙ্কের সাইজ কতটুকু? n এর মান 2 হয়ে গেলে তার জন্য অঙ্কের সাইজ এতটুকু। তাহলে আমরা n2 না ধরে আমি মনে করি নেই, সাপোজ n2 তো একটা জোড়, তাই কিনা? n এর মান যখন সাপোজ এখানে লেখো, বুঝার চেষ্টা করো। n সমান হচ্ছে 2, 2 তো জোড়। তাহলে 2 হলে কি কল্পনা করে দেখো তো, এখানে আমি 2 এর জন্য কল্পনা করছি, তার মানে কিন্তু এই পোরশনটা থাকবে না। মনে মনে তুমি 2 ধরো। 2 ধরলে এখানে দেখো sin পাই প্লাস x, পাই মানে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে 90, এই যে 90 প্লাস x এই ঘরে, তাহলে এখানে তো sin পজিটিভ না, এখানে নেগেটিভ, তাহলে থাকলো মাইনাস sin x। আচ্ছা, 2 পাই প্লাস x, দেখো 2 পাই মানে হচ্ছে একবারে এই পর্যন্ত ঘোরা, প্লাস x এখানে এই কোঅর্ডিনেট হচ্ছে অল পজিটিভ, তাই sin থাকবে, এখানে থাকবে sin x। বলো তো বুঝছো কিনা? বুঝছো কিনা? তাহলে দেখো n এর মান যখন জোড় নিলাম, তখন এই রেজাল্টটা পাই গেলাম হচ্ছে sin x। তুমি যে কোনোটা নিয়ে চেষ্টা করো, কিন্তু n এর মান যখন এই যে 2 নিয়ে কাজ করছি মানে হচ্ছে জোড়। আচ্ছা, n এর মান তো আমি কখনো কখনো বিজোড় নিতে পারি। বিজোড় মানে n এর মান ধরো 3 নিলাম, 3 নিলে মানে আমার কোন পোরশনটা নিয়ে কাজ করতে হবে? পুরো পোরশন। আমি যদি বলি, যদি দেখাতে চাই, এই পুরাটা নিয়ে কাজ করতে হবে। 3 মানে এই পুরাটা, এই যে এখানে n এর মান 3। আচ্ছা, এই কারণে দেখো আমি যে 3 নাও, এবার কাজটা কি হবে? তার মানে আরো একটা টার্ম বাড়তি আসবে, এই যে এটার সাথে একটা টার্ম বাড়তি আসবে। যদি আমি নেই, এখানে নিয়ে দেখাই প্লাস, প্লাস মানে মাইনাস আমি জানি না, মানে 3 পাই, মানে এখানে দেখো একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, প্লাস আবার x এখানে। এই কোঅর্ডিনেটে কি হবে? এই কোঅর্ডিনেট কি হবে বলো? এই কোঅর্ডিনেটে কি হবে? এখানে 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 হচ্ছে সাইন এর মান নেগেটিভ, তার মানে এখানে একদম sin x। তখন কিন্তু আবার রেজাল্টটা হয়ে যাবে 0। বলো তো বুঝছো কিনা? sin x, তাহলে এখানে হয়ে যাবে আবার 0। তার মানে আমাকে বুঝাইতে চাই n এর মান যখন আমি 2 নিয়েছি, তখন হচ্ছে আমার sin x হয় রেজাল্ট। n এর মান যখন 3 নিয়েছি, তখন হচ্ছে রেজাল্টটা হয়ে যায় 0। তার মানে এই অঙ্কটা আমি কিভাবে করব? এখানে n এর মান যেহেতু ফিক্সড না, সেহেতু এই যে ফিক্সডটা মানে কি? n এর মান জেনারেল, ইন জেনারেল মানে যা ইচ্ছা তা ধরতে পারো তুমি। তাহলে তখন আমরা ম্যাথকে সলভ করব কি? n কে জোড় ধরে এবং বিজোড় ধরে। তার মানে এখানে আমরা লিখে দিব যে n, এই কয়েকটা লাইন করে তারপরে এরকম কথাটা লিখে দিব। এই যে লাইনগুলো করবা, হ্যাঁ? যে n সমান জোড় হলে, হ্যাঁ, তুমি কিন্তু ২ টা কেস হবে। আমি তো এখানে ল্যাপটপে লিখছি, ২ টা কালি আছে। কিন্তু তুমি কি করবা? n এর মান 2 ধরবা, যেটা জোড়, সেটার জন্য দেখাবা sin x, পরবর্তীতে আবার লিখবা n এর মান 3 ধরি, তখন আবার পুরাটা ধরে কাজ করে আসতে হবে। ঠিক আছে? তাহলে সমষ্টি হবে কত? মানে যোগফল মানে তো সমষ্টি। তাহলে সমষ্টি হয় আমার sin x। আর n যদি বিজোড় হয়ে যায়, বিজোড় হলে সমষ্টি হবে কত? এখানে সমষ্টি হবে 0। বলো তো বুঝছো কিনা? এগুলো একটু লাগবে। এগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ দেই, তাহলে বুঝতে পারবা এটা। এবার হচ্ছে এক্সাম্পল 2। দেখি সাপোজ কখনো কখনো এরকম থাকতে পারে যে cos থিটা, cos পাই প্লাস থিটা, cos 2 পাই প্লাস থিটা, প্লাস ডট 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 cos n পাই প্লাস থিটা। এবার কিন্তু এই পর্যন্ত। এখন একটু চেষ্টা করো, আচ্ছা এটা ব্র্যাকেট না দিই, এরকম দেওয়া আছে। এবার দেখো এর মাঝে যদি তুমি জোর নাও, জোর মানে এই পর্যন্তই শেষ হয়ে যাবে। টুর কথা চিন্তা করো, 2। তাহলে এখানে দেখো একটা, এই যে এখানে 2টা। তাহলে তুমি যখন n এর মান জোর নিবা, n = 2, তখন তুমি কি পাচ্ছ? cos থিটা প্লাস cos
পাই মাইনাস থিটা প্লাস কস 2 পাই প্লাস থিটা। আচ্ছা, আমি 3টা পর্যন্ত করে রাখি, যেহেতু আমি n এর মান 3 নিয়েও কাজ করব। 3 পাই প্লাস থিটা। ওকে, তাহলে আমি যখন n এর মান 2 নিব, তার মানে আমাকে কাজ করতে হবে এই পর্যন্ত 2 এর জন্য। তাহলে বলো এটার রেজাল্টটা কি আসে? যে cos থিটা প্লাস cos পাই, পাই মানে 180 ডিগ্রি, মানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না। তার মানে পাই মাইনাস থিটা, এখানে এখানে তো cos নেগেটিভ, তাই কি না? তাই কি না? তাহলে এখানে আসবে মাইনাস cos থিটা, আগে প্লাস দিবা না। এরপরটা বলো, cos 2 পাই প্লাস থিটা কত লেখা যায়? 2 পাই যেহেতু জোর, আমি আবার দেখো এখানে একটা পাই, এখানে দুইটা পাই প্লাস থিটা, তার এই কোঅর্ডিনেটে আবার cos কি পজিটিভ, তাহলে এখানে অল পজিটিভ মানে cos পজিটিভ, তাহলে এখানে লেখো আর শুধু থাকে cos থিটা, দেখতে পাচ্ছ? এবার এর মান যদি 3 নাও, 3 মানে হচ্ছে এই পুরোটা নিয়ে কাজ করতে হবে। সরি, n এর মান এই পুরোটা নিয়ে কাজ করতে হবে। পুরোটা নিয়ে কাজ করে দেখবা তোমরা পারবা নিশ্চয়ই। এখানে কত আসে বলো? 3 পাই মানে হচ্ছে 3টা পাই পূর্বে, এটা হচ্ছে একটা পাই, এটা হচ্ছে 2টা পাই, এটা হচ্ছে 3টা পাই প্লাস থিটা। এই ঘরে cos কি পজিটিভ না নেগেটিভ? বলো এই ঘরে cos কি? এই ঘরে cos কি নেগেটিভ, তাহলে এখানে আসবে হচ্ছে cos থিটা, তাহলে এখানেও cos থিটা। দেখো দিন শেষে শূন্য, অর্থাৎ এটা কিন্তু আবার ভিন্ন নিয়ম। তার মানে এগুলো কিন্তু শর্টকাট না, বরং অঙ্কের উপর নির্ভর করবে যে আসলে কি রেজাল্ট হচ্ছে। এই যে এটা অঙ্কের উপর রেজাল্ট করবে, নির্ভর করবে। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি, লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে লিখবা এইটুকু দেখানোর পরে লিখবা যে n জোর হলে সমষ্টি হচ্ছে cos থিটা, n বিজোড় হলে সমষ্টি হচ্ছে 0। পারা যাবে? এই অঙ্কগুলো এমনি পড়তে হবে। কখনো কখনো এরকমও থাকতে পারে, দেখি তোমাদের জন্য এটা হোমওয়ার্ক। এক্সাম্পল 3, n belongs to পূর্ণ সংখ্যাতে বিলং করতেছে হলে তোমাকে দেখাইতে বলছে সাইন n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 এর মান নির্ণয় করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এর মান নির্ণয় করো। ওকে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে n পূর্ণ সংখ্যার মধ্যে বিলং করে। পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ যেগুলো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। এখানে শূন্য, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে 3, এবার এখানে -1, -2, -3। এবার আমরা জোড় বিজোড় নিয়ে কাজ করব। 0 কে জোড় ধরা হয়, তোমরা জানো কিনা জানি না। 0, 2, 4, -2, -4 এগুলো নিয়ে আমরা কাজ করব। এগুলোকে জোড় হিসেবে কনসিডার করবা। আর পরের বার +-1, +-3, +-5 এগুলো নিয়ে কাজ করে দেখবা। প্রত্যেকটা নিয়ে তো কাজ করতে হবে না, জাস্ট 2টা করে দেখাই দিই। এখানে বসায় দেখবা একই রেজাল্ট আসে, এবং এটার হিন্টস হচ্ছে, এটার রেজাল্ট হচ্ছে তোমার, সেটাও একটু বলে দিতে পারি। সেটা হচ্ছে তোমার 1/√2 আসবে রেজাল্ট প্রত্যেকটা ক্ষেত্রে। এই কেসের ক্ষেত্রেও আসবে 1/√2, এই ক্ষেত্রেও আসবে 1/√2, এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা করা শিখতে হবে। আজ এই পর্যন্ত আমরা আসলে 7 পয়েন্ট করব। 7 পয়েন্ট, তুমি বলতে পারো 7.1টাকে এই পর্যন্তই করব, এর বাইরে আর করব না। আমরা 7.2 তে চলে যাব। 7.1 এ আরো অনেক ম্যাথ করানো যায় চাইলে, কিন্তু এইগুলো পর্যন্ত আমরা রেখে দিতে চাই। ঠিক আছে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো এই যে এক্সাম্পল 2 এরকমগুলা, স্কয়ার যুক্ত এই যে এইগুলা। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। দোয়া চাই। আল্লাহ হাফেজ। আমরা 7.2 শুরু করব, তো 7.2 এর বেসিক গুলো আগে কমপ্লিট করি, তারপর আমরা ম্যাথ গুলো করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।